স্লাইড দেখা যাচ্ছে? স্লাইড দেখা যাচ্ছে আর আমার কথা ক্লিয়ার? জি জি। ওকে, আচ্ছা। আমি একটু আমার পরিচয়টা দিচ্ছি যে আমার নাম হচ্ছে ডক্টর ত্রয়ী গোস্বামী। আমি হচ্ছে সাসুলুল্লাহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট থেকে এবার হচ্ছে পাশ করে ইন্টার্নশিপ কমপ্লিট করলাম। আর এই টিচিং প্রফেশনে বেসিক্যালি যুক্ত আছি ধরো 5 ইয়ার্স, মোর দেন 5 ইয়ার্স হবে। আর মেডিটু যে আইএমএ প্রিপারেশন যে আমাদের প্ল্যাটফর্মটা আছে, এখানে আমি 2 ইয়ার্স যাবত ক্লাস নিচ্ছি, কেমিস্ট্রি নিয়ে আছি আপাতত। আর আজকে আমরা কেমিস্ট্রি, তোমরা জানো একটা ফার্স্ট টপিক, আর এখান থেকে আমাদের প্রায় 15 মার্কস, 15টা কোশ্চেন থাকে আমাদের। এখন এই 15টা কোশ্চেনের মধ্যে আমরা চেষ্টা করবো যে আজকে যদি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করো, এখান থেকে 3 থেকে 4টা কোশ্চেন তোমার জন্য পরীক্ষায় আসে। আমি সেই ইম্পর্টেন্ট টপিক গুলো নিয়ে আজকে একটা রিভিশন ক্লাস বলতে পারো বা কোশ্চেন সলভিং ক্লাস। আমি কিছু কোশ্চেন মেক করেছি যে তোমার আইম্যাথ, অ্যাকর্ডিং টু আইম্যাথ, এগুলো সলভ করে তোমার আশা করি যে তোমার পরীক্ষাটা ভালো হবে তুমি। এবং আমরা বেশ কয়েকটা ক্লাসে সাজিয়েছি, হচ্ছে যে এক ক্লাসে তো পসিবল না সব কভার আপ করা। দেখি আজকে মোস্ট ইম্পর্টেন্ট টপিকের থেকে আমরা 2টা টপিক আলোচনা করবো। ফার্স্ট টপিক যেটা সেটা হচ্ছে, আমরা কি যাই আজকের আমাদের ক্লাসের টপিক গুলো যদি আমরা দেখি, যে বেসিক কনসেপ্ট, তারপর ফান্ডামেন্টাল স্টয়কিওমেট্রি, আর হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার আর দ্য পিরিয়ডিক টেবিল, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো। তাহলে আমরা একটু শুরু করি। প্রথমে তোমরা দেখতেছো এখানে কিছু কোশ্চেন দিয়েছে। আচ্ছা, কোশ্চেন দেওয়ার আগে আমি কিছু বেসিক আলোচনা করবো। বেসিক মিনস হচ্ছে যে অ্যাকচুয়ালি তোমাদের সাথে আমার যেহেতু আছে ফার্স্ট ক্লাস, বেসিক একদম শুরু থেকে যে মোল কি, বা এই যে মোল নিয়ে আমরা দেখবো যে অনেকগুলো অঙ্ক এসেছে। আমি গত প্রায় 2011 সাল থেকে যে কোশ্চেন গুলো, সবগুলো কোশ্চেন আমি দেখেছি যে মোল বা মোলকে গ্রামে প্রকাশ করো, এসটিপি, তারপর হচ্ছে তোমার বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এইসব থেকে প্রত্যেকবার দেখা যায় একটা দুটা করে কোশ্চেন অলওয়েজ আসতেছে। এই একটা টপিক। আর আরেকটা টপিক হচ্ছে তোমার পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিল থেকে এটা থেকে প্রথম দিকে যে কোশ্চেন গুলো আসতো সেটা হচ্ছে তোমার ইয়া টাইপস এর কোশ্চেন। পিরিয়ডিক টেবিলটা তোমার দেওয়া আছে, সেখান থেকে তোমার আপু স্লাইডটা না আবার চলে গেছে, দেখতে পাচ্ছি না। আচ্ছা দেখো, বইটা কি দেখা যাচ্ছে? হ্যালো জি আপু বলেন। এখন দেখা যাচ্ছে? না আপু, ওই যে রেকর্ডিংটার মানে ওই যে মেসেজের কথা বললেন না, ওর পর থেকে হচ্ছে স্লাইড চলে গেছে আবার। আবার আমাকে পিন করো, বা তুমি আদারওয়াইজ তুমি হচ্ছে লিখ দিয়ে আরবার একটু জয়েন করো। বাকিরা দেখতে পাচ্ছো স্লাইড? জি দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো, আমরা তাহলে বেসিক থেকে একটু আলোচনা শুরু করি। আচ্ছা, চ্যাপ্টার 1 যেটা আমরা এই টোটাল কোর্সটাকে আমরা 6টা চ্যাপ্টারে সাজিয়েছি। 6টা চ্যাপ্টারে ইম্পর্টেন্ট টপিক গুলো আমরা আলোচনা করবো। আচ্ছা, ফার্স্ট যে কনসেপ্ট গুলো আমরা আজকে পড়বো, আচ্ছা দেখো, এখানে আমরা স্টয়কিওমেট্রি নিয়ে আলোচনা করবো। স্টয়কিওমেট্রির মধ্যে আমাদের কি কি আছে, যে বিভিন্ন মোল, তারপর হচ্ছে মোল ভগ্নাংশ, অ্যাটমিক মাস, দেন হচ্ছে তোমার অ্যাভোগাড্রো সংখ্যা, বিভিন্ন যে মানে ম্যাথ নিয়ে আমরা ফার্স্টে আলোচনা করব। দেখো এখান থেকে দেখা যায় প্রত্যেক বছর একটা দুটো কোশ্চেন আসতেছে। আচ্ছা, ফার্স্ট আমরা একটু আসি যে মোল কি, মোল বা এক মোল কি। এক মোল হচ্ছে কি, যে তোমার যে কোনো একটা যৌগের, ধরো পানির আমরা আণবিক ভর কত জানি? 18। পানিকে যদি আমরা H2O লিখি, তাহলে 1 আর 2 গুণ করে 2 যোগ হচ্ছে 16, তাহলে এটা 18। এইভাবে আমরা আণবিক ভর মোটামুটি সবাই মনে হয় বের করতে পারি। তাহলে কোনো একটা যৌগে যদি আণবিক ভরটাকে বা কোনো একটা মৌলিক যদি পারমাণবিক ভরটাকে আমরা গ্রামে প্রকাশ করি, সেটা হচ্ছে কি তার 1 মোল। তাহলে পানির 1 মোল সমান সমান আমরা কত বলবো? 18 গ্রাম। এটুকু আমরা বুঝলাম। এরপর আমরা আসি 1 মোল সমান সমান, আবার আমরা কি জানি? অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যা কত? 6.02 × 10⁻23। এগুলো আমরা জানি। এখন যেটা ম্যাথ আসবে, ম্যাথের যে অঙ্কটা, সূত্রটা একটু লেখো। এখানে একটা সূত্র লেখা আছে, এটা আমি একটু ডিটেলসে লিখে দিই। যে মোল, এম কে যদি আমরা মোল ধরি, এটা হচ্ছে মোল। মোল মোল কোনো কিছু ক্ষেত্রে মোলকে আমরা কিভাবে তোমার হচ্ছে বের করতে পারি, এটা দিয়ে আমি দেখলাম 2013 না 2013 না 2023 একটা কোশ্চেন আসছে।
আবার 2021 বা 20 একদম আমার খেয়াল নেই, এখানে একটা কোশ্চেন আসছে। আচ্ছা, এই মোলকে আমরা কিভাবে বের করতে পারি? পদার্থের ভর, আমি বাংলায় লিখে দিচ্ছি, তোমরা যেহেতু সবাই বাংলাতেই আছো, পদার্থের ভর ডিভাইডেড বাই গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম আণবিক ভর। গ্রাম পারমাণবিক ভর, বাংলা লেখা তো কঠিন এখানে। আচ্ছা, গ্রাম পারমাণবিক ভর, অথবা আমি মুখে বলে দিই গ্রাম আণবিক ভর। আচ্ছা, তাহলে কোনো কিছু মোল যদি আমরা বের করতে পারি, তাহলে পদার্থের যে পরিমাণ ভরটা দেওয়া থাকবে সেটাকে আমরা গ্রাম পারমাণবিক বা গ্রাম আণবিক ভর দ্বারা বের করলে সেই মোলটা আমরা পেয়ে যাবো। আচ্ছা, এখন যদি তোমার কোনো ক্ষেত্রে বলে যে পদার্থের ভর বের করতে, তাহলে কি এই মোল সংখ্যাকে গ্রাম পারমাণবিক বা আণবিক ভর দ্বারা বের করলে আমরা পদার্থের ভরটা বের করতে পারবো? এটা একটা গেল। দেন আমরা আসি মোলারিটি। মোলারিটি থেকে যদি একটু কোশ্চেন কম আসছে, বাট এটাও একটা ইম্পর্টেন্ট টপিক, মোলের সাথে রিলেটেড। আচ্ছা, মোলারিটি থেকে, মোলারিটিটাকে আমরা নর্মালি হিসাব করি যে আমার যে মোল সংখ্যাটা, যে মোলটা আমরা বের করা, এটা পার লিটার সলিউশনে কতটুকু, এইটাই হচ্ছে তোমার মোলারিটি। আচ্ছা, মোলারিটির যে আমরা সূত্রটা সেটা কি জানি, সি যদি আমরা মোলারিটি হয়, কিংবা কনসেন্ট্রেশন মোলারিটি, এন, এন মানে কি হচ্ছে আমার মোল, আর ভি বাই হচ্ছে তোমার আয়তন। আর আয়তনটাকে আমরা একটা জিনিস চেষ্টা করবো যে এই ম্যাথ গুলার ক্ষেত্রে আমরা একটু দেখবো যে এসআই একক নর্মালি আমরা ব্যবহার করি, বা তুমি যদি এসআই একক ব্যবহার করো তাহলে সব ক্ষেত্রে এসআই একক ব্যবহার করবা, এবং ম্যাথ করার সময় তুমি যদি এসআই একক না ব্যবহার করো, ধরো সিডিএস একক ব্যবহার করলা, তাহলে প্রত্যেকটা মানে ক্ষেত্রে তোমাকে সিডিএস একক ব্যবহার করতে হবে, একটা আরেকটা উল্টাপাল্টা করলে হবে না। আচ্ছা, এরপর আমরা একটু আসি, আমরা একটু বেসিক জিনিসগুলো বোঝার ট্রাই করি, এগুলো লাগবে না। আচ্ছা, এইটা দিয়ে বেশ কয়েকবার কোশ্চেন আসছে, এই যে পার্সেন্টেজ এল, এটা আগেও কোশ্চেন আসতো দেখতাম, তো 2011-12 দিয়েও কোশ্চেন আসছে, প্লাস তোমার এই রিসেন্টলি গত বছর 2023, গত বছর 2023 একটা কোশ্চেন আসছে ইয়েল পার্সেন্টেজ দিয়ে। আচ্ছা, এখানে দেখো ইয়েল পার্সেন্টেজ, এইটা ব্যাপারটা আসলে কি? ইয়েল পার্সেন্টেজ আমরা হচ্ছে কখন হিসাব করি বা কি করি? ইয়েল পার্সেন্টেজের সূত্রটা হচ্ছে কি, যে অ্যাকচুয়াল যে পরিমাণটা তোমার দেওয়া থাকে, অ্যাকচুয়াল যে আমরা একটা রিয়াকশন করি যে বিক্রিয়ক থেকে কি হয়, আমার উৎপন্ন হয়, এখানে এই অ্যাকচুয়াল ইয়েল্ড মানে হচ্ছে যে এই যে আমার যে প্রোডাক্ট, মানে উৎপাদ যে তৈরি হবে, সেটা আমরা ওই বিক্রিয়া থেকে কতটুকু পাচ্ছি, মানে অ্যাকচুয়ালি সেটা কত, সেটাকে বলা হয় কি অ্যাকচুয়াল ইয়েল্ড। আর এটা আমরা বিভিন্ন এক্সপেরিমেন্ট করে পেয়ে থাকি। আর থিওরিটিক্যাল মানে হচ্ছে আমরা হাতে কলমে করে ক্যালকুলেট করে এটাকে আমরা মেজার করব, এটাই হচ্ছে তোমার থিওরিটিক্যাল ইয়েল্ড। আচ্ছা, এখন আর এটা অলওয়েজ পার্সেন্টেজ ইয়েল্ড মানে তুমি বুঝতেছো, এটা অলওয়েজ কি হবে, 100% হবে। আর থিওরিটিক্যাল ইয়েল্ড আরেকটা জিনিস বুঝো, যে আমার থিওরি বেসিসে, ধরো থিওরি বেসিসে কি জানি, যে আমার পানি তৈরি করতে আমার কতটুকু হচ্ছে তোমার অক্সিজেন লাগবে, কতটুকু হাইড্রোজেন লাগবে, এগুলো আমরা সবাই জানি, যে আমাদের 1 গ্রাম ইয়ার সাথে 2 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে তোমার হচ্ছে কি করবে, পানি তৈরি করবে। এখন ইয়েল্ড, যে তোমার ওই থিওরিটিক্যাল ইয়েল্ড আছে, এটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম পসিবল মাস অফ প্রোডাক্ট, আমাদের যে উৎপাদটা তৈরি হবে সেটা ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ কত হইতে পারে তার ভরটা, এইটাই হচ্ছে আমরা মেজার করি। নেক্সট আসো, এই সূত্রটা দিয়ে তোমার একটা গ্রাফ দিয়ে কোশ্চেন আসছে, যেমন আমরা জানি আদর্শ গ্যাস সূত্র, সূত্রটা কি, যে পিভি ইকুয়াল টু এনআরটি। আচ্ছা, এই সূত্রটার মধ্যে কোনটা কি এটা একটু জানতে হবে। পি হচ্ছে কি আমার প্রেসার, ভি হচ্ছে কি তোমার ভলিউম, এন হচ্ছে কি তোমার যে মোল সংখ্যা, আর হচ্ছে কি গ্যাস বা সার্বজনীন গ্যাস ধ্রুবক। আচ্ছা, এই সার্বজনীন গ্যাস ধ্রুবক, এটা দিয়ে তোমার হচ্ছে অঙ্ক আসতে পারে যে এই সার্বজনীন, সরি এমসিকিউ আসতে পারে সার্বজনীন গ্যাস ধ্রুবক মানটা কত, এর মানটা কত, আর টেম্পারেচার এটা। আচ্ছা, এর মানটা এখানে একটু উল্টা পাল্টা দেওয়া আছে, এটা একটু ঠিক করো, 8.314 জুল পার কেলভিন, এই মানটা একটু ঠিক করো তো। আর যদি আমি বলি লিটার অ্যাটমসফিয়ার একক কত, তখন সেটা হবে কত, 0.8205, বা 5 এর পরিবর্তে এখানে অনেক সময় 1 দিয়ে দেয়, লিটার অ্যাটমসফিয়ার মোল পার লিটার, মোল পার লিটার, এটা।
আচ্ছা, এখন আমরা একটু আসবো যে আমাদের এই যে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটা তো আমরা সেই ইন্টার ফার্স্টে থেকে পড়ে সেকেন্ড ইয়ারে পড়া যদি এটা যে তখন শুরুতেই পড়ি, এটা অনেক ক্যালকুলেশন করে, যেমন বয়েলের সূত্র, চার্চের সূত্র সবগুলো আমরা একসাথে করে এই আদর্শ গ্যাস সূত্রটা আমরা পেয়ে থাকি। তাহলে আমরা বয়েলের সূত্র এইটা থেকে কোশ্চেন আসে। বয়েলের সূত্রটা কি জানি আমরা, প্রেশারটা হচ্ছে তার ভলিউমের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে প্রেশারটা যদি ভলিউমের সাথে ব্যস্তানুপাতিক হয়, এখান থেকে আমরা একটা সূত্র পাই, বাদে যদি আমি লিখি পি ইকুয়াল টু সমানুপাতিক উঠে গেলে কি বলে, কি বসে, একটা সমানুপাতিক ধ্রুবক বসে আর এই যে 1/d ছিল। তাহলে সূত্রটা কি আসলো, পি ভি ইকুয়াল টু হচ্ছে কে। তাহলে এখান থেকে আমরা সূত্র কি লিখতে পারি, P1 V1 ইকুয়াল টু P2 V2। এটা জাস্ট আমি একটু দেখালাম যে কিভাবে আসলো, যদি তোমরা এটা পারো, আই হোপ। আচ্ছা, এরপর আমরা আসি চার্লসের সূত্র। চার্লসের সূত্রটা কি, এই যে এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসছিল হয়তো কোনোবার, দেখলাম যে আমার এই আয়তনের সাথে টেম্পারেচারের সম্পর্কটা কি তোমার সমানুপাতিক, প্রপোর্শনাল, ভি সমানুপাতিক, ঠিক। এরপর আসো গেল শেখের সূত্র, যদি এটা দিয়ে ওরকম আসে নাই, তারপরে এটা একটু মনে রাখতে পারো, এটা আমরা সূত্র পাই P1/T1 P2/T2। আচ্ছা, এখন এই বেসিক গুলো আমরা একটু জেনে নিলাম, কারণ এই বেসিক গুলো থেকে আমার ম্যাথ আসছে এবং বিভিন্ন কোশ্চেন আসছে। আচ্ছা, এবার আসো অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচার ব্যাপারটা কি, যে আমার যে কোনো একটা মোল দেওয়া আছে, ধরো দেওয়া আছে কি আমার সোডিয়াম, সোডিয়াম দেওয়া আছে, উপরে দেওয়া আছে 23, নিচে দেওয়া আছে 11। আচ্ছা, এখন এই যে একটা এখানে আমি একটা স্যাম্পল দেওয়া আছে, এটা হচ্ছে কি যে কোনো একটা মৌল, এক্সট্রা হচ্ছে যে কোনো একটা মৌল, আর উপরে যেটা এটা কি আমার কি বলে ভর সংখ্যা, আর নিচে যেটা থাকে এটাকে বলা হয় অ্যাটমিক নাম্বার বা প্রোটন সংখ্যা, এটাকে বলা হয় কি অ্যাটমিক নাম্বার আর প্রোটন সংখ্যা। আর এক্স এর উপরে এখানে যেটা প্লাস মাইনাস থাকবে, সেটা প্লাস বা মাইনাস যেটাই থাকতে পারে যে কোনোটার ক্ষেত্রে, সেটাকে বলবো কি আমরা তার চার্জ সংখ্যা। আচ্ছা, এখন এই এরকম একটা ইয়া দিয়ে কত সালে কোশ্চেন দিল, ক্রোমিয়াম দিয়ে আসছে, আমি সোডিয়াম দিয়ে দেখাচ্ছি, এটা আসছে ক্রোমিয়াম দিয়ে। দেখো আমরা একটু হিসাব করি, ধরো সোডিয়াম আমি লিখছি এখানে। এখন সোডিয়ামের ক্ষেত্রে তাহলে এই 23টা হচ্ছে কি তার ভর সংখ্যা, আর এই 11টা হচ্ছে কি তার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। আচ্ছা, এখন তাহলে আমরা নিউট্রন সংখ্যাটা বের করবো কিভাবে, নিউট্রন সংখ্যাটা বের করবো 23 - 11, তাহলে আমার মানটা কত আসলো, 12। আচ্ছা, এখন ধরো কোনো ক্ষেত্রে দেওয়া আছে, এখানে আমি লিখে দিই, ধরো সোডিয়াম প্লাস দেওয়া আছে। আচ্ছা, সোডিয়াম, এই যে সোডিয়াম প্লাস আর সোডিয়াম, এর মধ্যে বেসিক পার্থক্যটা একটু বুঝো, এটা আমরা একটু পরেও করবো, গিয়ে ডিটেলস করবো। সোডিয়াম প্লাস আর সোডিয়ামের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে, এই সোডিয়ামটা কি করছে, একটা ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে। সে কি করছে, একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে এই সোডিয়াম প্লাসে কনভার্ট হয়েছে, মানে তখন তার কি হয়েছে, একটা ইলেকট্রন ত্যাগ করে দিলে কি তার ইলেকট্রন সংখ্যা কমে গেল। তাহলে এই বিক্রিয়াটা এখানে যদি আমি খেয়াল করি, তার আমরা কি জানি যে তার প্রোটন সংখ্যা যতগুলো থাকে, যতগুলো প্লাস থাকবে, প্রোটন মানে কি, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা মানে কি, যতগুলো প্লাস থাকবে তার ইলেকট্রন সংখ্যা ঠিক ততগুলোই হবে। তাহলে এখানে আমার প্রোটন সংখ্যা তার কত ছিল, 11 ছিল। তাহলে সেই হিসাব অনুযায়ী আমার এই সোডিয়ামের ক্ষেত্রে শুধু যদি আমি সোডিয়াম লিখি 23 আর এখানে হচ্ছে 11, এটার ক্ষেত্রে আমার ইলেকট্রন সংখ্যাটা কত হবে, এই 11 হবে। 11 হবে কি ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা। বা যখন আমি এখানে এই প্লাসটা দিলাম, তখনই কি হলো, তার একটা ইলেকট্রন তো সে ছেড়ে দিল, তাহলে এই ক্ষেত্রে তার ইলেকট্রন সংখ্যাটা আমার কত হবে, 10। এগুলো কি বুঝতে পারছি, যারা ক্লাসে আছো যারা বুঝতে পারছি সবাই, আচ্ছা। আর আমার ক্লাসটা কিন্তু আজকে একটা মানে রিভিশন ক্লাস, এবং যে টপিক থেকে কোশ্চেন আসছে সেগুলো আমরা পড়বো আজকে। আর দেখো, চাইলে তো ডিটেলস অনেক পড়ানো যায়, এই টপিক দিয়ে কমপক্ষে 2-3টা ক্লাস নেওয়া যায়, কিন্তু আমরা আজকে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো জাস্ট করে যাবো অল্প সময়ের মধ্যে। আচ্ছা, তাহলে এগুলো মুখস্থ করার কিছু নেই, তাহলে এটা যদি বুঝে থাকো, আমরা একটু পরে আবার পড়বো, কোশ্চেনটা বলবো যে কি আসছে। আচ্ছা, এরপর আমরা আসি আইসোটোপ, আইসোটোন, আইসোবার। আইসোটোপ, পি আছে না, পি মানে হচ্ছে কি প্রোটন, যাদের প্রোটন সংখ্যা সমান, কি বলবো, যাদের প্রোটন সংখ্যা সমান, বাট বাকি যা আছে ধরো ভর সংখ্যা ভিন্ন, তাদের ক্ষেত্রে আমরা কি বলবো, সেগুলো হচ্ছে আইসোটোপ। তারপর আরেকটা আছে আইসোটোন। আমি একটু লিখি, এই তোমরা সবাই বাংলা বুঝো তো? জি জি। আইসো
আমার যদিও এখানে বাংলা লিখতে সমস্যা হচ্ছে। এটা হলো আইসোটোপ, পি আছে প আছে মানে প্রোটন সংখ্যা সমান, আর আইসোটোন টোন মানে হচ্ছে তোমার কি নিউটন, যন্ত্রটা হচ্ছে নিউটন সংখ্যা সমান। ঠিক আছে, আরেকটা আছে কি তোমার আইসো বার। আইসো বার। আইসো বার, বার থেকে আসছে কি তোমার ভার, মানে যাদের ভর সংখ্যা সমান। আচ্ছা, তাহলে এগুলো যদি পারো আমরা একটু পরে প্র্যাকটিস করবো। আচ্ছা, তাহলে মোটামুটি এই থেকে আমরা এখন চলো কোশ্চেনে চলে যাই, যে আপনি কি পড়াইলেন। তাহলে দেখেন আমি কোশ্চেন কি আসে সেগুলো আমরা একটু পড়ি। ঠিক আছে, কোশ্চেনে যাই। আর আমাদের টপিক গুলো ছিল এগুলো এগুলো কোশ্চেনে যাই। আমার টাইপ করতে ঝামেলা লেগে যায়, দ্যাটস ওয়াই এগুলো আবার লিখতে ঝামেলা হয়, দ্যাটস ওয়াই এগুলো আবার লিখেছি। দেখো এখান থেকে এই টপিকটা থেকে আমরা কিছু কোশ্চেন সলভ করি। দেখো কি বলছে, হাউ মেনি মোলস অফ অক্সিজেন মলিকিউলস আর রিকোয়ার্ড টু কমপ্লিট বার্ন 44 গ্রাম প্রোপেন। আচ্ছা, প্রোপেন মানে এই যে জৈব যৌগ। আমি কয়েকটা টপিক একটু বলি, তোমরা একটু নোট ডাউন করো, যে এটা থেকে কোশ্চেন আসবেই, মাস্ট, তুমি 1 নাম্বার করে পাবা এখান থেকে। এই যে আমরা আজকে যে পড়তেছি স্টয়কিওমেট্রি, এখান থেকে একটা কোশ্চেন থাকে। 2 নাম্বার আজকে যে টপিক পড়বো আমরা পিরিয়ডিক টেবিল, এখান থেকে একটা কোশ্চেন থাকবে। 3 নাম্বার টপিকটা তুমি লেখো যে জারণ বিজারণ থেকে একটা কোশ্চেন থাকবে, এবং তোমার ওই জৈব যৌগ থেকে একটা বা 2টা কোশ্চেন থাকবে। মানে তোমার গুলি মিস, বাট এখান থেকে কোশ্চেন আসা মিস হবে। এই 4টা টপিক থেকে কমপক্ষে 5টা বা 6টা কোশ্চেন তোমার থাকবে, মানে থাকবে, তুমি একদম লিখে রাখো। আচ্ছা, এখন আসো, এটা প্রোপেন। প্রোপেনের আমরা সংক্ষেপটা জানি C6H8। এটা কিন্তু সংক্ষেপ তোমার ওই পরীক্ষার খাতায় নাও দেওয়া থাকতে পারে, পরীক্ষার কোশ্চেন। আচ্ছা, এবং এই বিক্রিয়াও তোমার নাও দেওয়া থাকতে পারে। তাহলে তুমি কি করবা, তুমি ধরো এই বিক্রিয়া তোমার দেওয়া নাই, তাহলে তুমি প্রোপেন দেখো বিক্রিয়া সমতাকরণ করে করতে হবে। এই যত অঙ্ক করবা তোমার বিক্রিয়া থাকলে বিক্রিয়া তোমার কিন্তু সমতা বিধান করতে হবে, নাহলে কিন্তু অঙ্ক মিলবে না। আচ্ছা, মিথেন, ইথেন, প্রোপেন। তাহলে প্রোপেন আমরা কি জানি C3 হলে আর H হবে 8। আচ্ছা, C3H8 লিখতে যদি দেরি হয়ে যায়, কি বলছে, কমপ্লিটলি বার্ন। কোনো কিছু বার্ন হওয়া বা কোনো কিছু জারণ হওয়া মানে তার সাথে তুমি কি যোগ করবা জানো, তার সাথে অলওয়েজ তুমি যোগ করবা অক্সিজেন যোগ করবা। তাহলে অক্সিজেন যোগ করে, তাহলে আর তুমি জানো যে এই জৈব যৌগের সাথে যখনই তুমি অক্সিজেন একটা জারণ করো, অলওয়েজ সেটা নর্মালি এই অ্যালকেনের সাথে জারণ করলে বা অ্যালকেনের সাথে অক্সিজেন যোগ করলে সেটা তৈরি করবে কি তোমার কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে পানি। যদিও সলভগুলো আমি তাড়াতাড়ি, যেহেতু ক্লাস নিতে বুঝিনি, সলভগুলো আমি আবার টাইপ করে লিখছি। আচ্ছা দেখো, এখানে দেখো তুমি যখন সমতা করতে যাও, খেয়াল করো এখানে কার্বন কয়টা আছে, 3টা। তাহলে তুমি এখানে 3 দাও, দিলাম 3 দিলাম, তাহলে 3টা কার্বন হয়ে গেল। কয়টা হলো, অক্সিজেন হলো কয়টা তোমার, 6টা। আচ্ছা, 6টা অক্সিজেন হলো। তাহলে এখানে তোমার অক্সিজেন আছে কয়টা, অক্সিজেন আছে হচ্ছে 2টা। আবার দেখো এখানে অক্সিজেন আমরা মিলানোর জন্য আমার হাইড্রোজেন মিলাইতে হবে। অক্সিজেন যেহেতু 2 জায়গায় আছে, 2 জায়গায় আমরা পরে মিলাচ্ছি। হাইড্রোজেন আছে কয়টা, আমার 8টা। 8টা মিনস হচ্ছে, তাহলে আমার এখানে কত দিতে হবে, 4 দিতে হবে, 4। তাহলে এখানে 8টা অক্সিজেন মিলে গেল। তাহলে কার্বন আর অক্সিজেন মিলে গেছে। এখন আমি কার্বন আর হাইড্রোজেন মিলে গেছে, এখন আমি অক্সিজেনটা মিলাইতে হবে। তাহলে অক্সিজেন এখানে কয়টা আছে, 6টা, আর এখানে আছে কয়টা, 4টা। 6 আর 4 হচ্ছে কত তোমার, 10 বা 10। এই জন্য এখানে 5। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই সমতা, তুমি একটা কথা, যে এই ধরনের অঙ্ক আছে মানে তুমি বিক্রিয়াটা লিখে তুমি সাথে সাথে সমতা করবা, তাহলে তোমার অর্ধেক মানে অঙ্কের ফার্স্ট স্টেপটা তুমি সলভ করে ফেলা। 2 নাম্বার হচ্ছে এই মোল কথাটা থাকলে তুমি আগে এর 1 মোল বের করবা, যে এর 1 মোল কত। এই 1 মোল যদি তুমি বের করতে পারো, তাহলে দেখবা কি তোমার অর্ধেক অঙ্ক সলভ হয়ে গেছে। চলো তাহলে একটু বলি, কি বলছে, যে টোটাল তোমার এই প্রোপেনটাকে 44 গ্রাম প্রোপেনটাকে তুমি যদি জারণ করতে কতটুকু তোমার অক্সিজেন মলিকিউল দরকার, তাহলে কত মোল বলছে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতেছি যে প্রোপেনের 1 মোল কয় মোলের সাথে বিক্রিয়া করতেছে, 5 মোলের সাথে। 1 মোল মিথেন C3H8 সেটা কয় মোলের সাথে বিক্রিয়া করতেছে, 5 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে, তাই তো। আচ্ছা, তাহলে আমার 1 মোল, এখানে তো আমার 1 মোল আসছে, কিন্তু এখানে কি দেওয়া আছে, আমার গ্রামে দেওয়া আছে না। তাহলে আমি একটা গ্রামে নিই, করতে পারবে, এর আমি গ্রামটা বের করি, যে গ্রামাণবিক ভরটা কত। তাহলে গ্রামাণবিক ভরটা C3 মানে কত বলতো, 3 বার 3 ইন্টু যোগ হচ্ছে 8, শর্টে লিখো 3 বার 36 আর 8 হচ্ছে তোমার কত, 34 44। আচ্ছা, 44। তাহলে এই প্রোপেনের তোমার 1 মোল সমান কত, 44 গ্রাম।
তাই না? প্রোপেনের এই কথাটা কি বলছো, বুঝো কিনা যে প্রোপেনের 1 মোল সমান সমান কত, 44 গ্রাম, এটুকু কি বুঝলা কিনা বলো? আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে, হ্যালো, তার কোনো কোশ্চেন আছে? না। আচ্ছা, এটা যদি তুমি বুঝে থাকো 1 মোল সমান সমান 44 গ্রাম, তাহলে সেক্ষেত্রে আমি কি বলতে পারি, এক মোলের জন্য কতটুকু দরকার ছিল? 5 মোল তোমার হচ্ছে কি অক্সিজেন দরকার ছিল, তাহলে তোমার এই 44 গ্রামের জন্য কত, এই 5 মোলের দরকার। বুঝতে পারছি? জি আপু। আচ্ছা, এখন যদি কোশ্চেন আসে যে কত গ্রাম অক্সিজেন দরকার, তোমার কোশ্চেন আসছে কত গ্রাম অক্সিজেন দরকার, তাহলে 5 মোল, 5 মোল থেকে তাহলে তুমি এখন 5 ইনটু অক্সিজেন, অক্সিজেন কত, 5 ইনটু অক্সিজেন হচ্ছে কত, 32, 32, 64 গ্রাম। হুম, 5 মোল অক্সিজেন বলতেছি আমি। 32 কে 5 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, 3 5 15, আর কিছু হলো 160 গ্রাম তোমার কি দরকার হবে, অক্সিজেন দরকার হবে। বুঝাতে পারছি? এটুকু ক্লিয়ার? আপু এটা একটু আরেকবার বলবেন কাইন্ডলি। আমি মুছে দিই। আমরা মোলটা বুঝছি, কিন্তু কোশ্চেন তো মানে কিভাবে আসতে পারে সবভাবে আমাদের পড়তে হবে সেটা বলতেছি। কোশ্চেন আসছে যে 44 গ্রাম প্রোপেনকে তোমার জারণ করতে কত গ্রাম, তোমার কত গ্রাম অক্সিজেন দরকার, তাহলে এর 44 গ্রামের জন্য কত মোল দরকার, 5 মোল দরকার অক্সিজেন, 5 মোল অক্সিজেন দরকার। তাহলে 5 মোল অক্সিজেন সমান সমান কত গ্রাম, তাহলে এর গ্রাম আণবিক ভরটাকে কি বলে, আণবিক ভর দিয়ে 5 কে গুণ করলে হয়ে গেল তার গ্রামটা। কি বলছি যে আণবিক ভরকে তুমি যদি মোল দ্বারা গুণ করো সেটা তার পরিমাণটা বের হবে। 5 ইনটু অক্সিজেন আণবিক ভর হচ্ছে 16, 32, 32, আর এটা হচ্ছে 160 গ্রাম দরকার। বুঝাতে পারছি? জি। আচ্ছা, এবার দেখো তারপরটা খেয়াল করো। এখন কোশ্চেন আসছে কি যে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইজ ডিকম্পোজড, মানে এটা ভেঙে গেছে। ক্যালসিয়াম কার্বনেট কিন্তু কার সংকেত, এটা কিন্তু চুনা পাথরের সংকেত, আর চুনের সংকেত হচ্ছে কি ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম কার্বনেট অলওয়েজই ভেঙে, সেটা কি করে, ক্যালসিয়াম অক্সাইড এবং কি কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এখানে বলছে কত লিটার তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড দরকার, টোটালি ডিকম্পোজড হতে এসটিপি তে আমার কত লিটার কি দরকার, কার্বন ডাইঅক্সাইড দরকার। তাহলে আমরা জানি কোন কিছুর 1 মোল গ্যাস মানে কি এসটিপি তে কত, 22.4 লিটার। হ্যাঁ, 22.4 লিটার। তাহলে আমার এখানে কি মোলটা বের করতে হবে না, যে এই ক্যালসিয়াম কার্বনেটের মোলটা কত, কয় মোল আছে এখানে সেটা আমি বের করি যদি, তাহলে আমার হয়ে যাচ্ছে। আচ্ছা, কয় মোল আছে সেটা কিভাবে বের করব, মোল সংখ্যা একটাকে বলছি এন সমান সমান কি বলছি, পদার্থের পরিমাণ যতটা দেওয়া আছে, কতটা দেওয়া আছে, 100 গ্রাম দেওয়া আছে, সরি 50 গ্রাম দেওয়া আছে, কিন্তু 50 গ্রাম দেওয়া আছে। 0.5 মোল। দেখো এই যে দেওয়া আছে 50 গ্রাম, বলেছি 50 গ্রাম কি দেওয়া আছে, তার ভর দেওয়া আছে 50। আর এই ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর, যে এম দ্বারা এটা লিখেই রাখছি আমি, 100 আণবিক ভর নিচে, তাহলে এটা কত আসবে আমার, 0.5 মোল। 0.5 মোল, তাহলে 1 মোল সমান সমান 22.4 লিটার হয়, তাহলে 0.5 মোল সমান সমান ইন্টু 22.4 লিটার, তাহলে আমার 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইড এসে গেল। ক্লিয়ার? এখান থেকে আরেকটা কোশ্চেন তোমার কিভাবে আসতে পারে, কোশ্চেন আসতে পারে যে তোমার এখানে এই দেখো ক্যালসিয়াম কার্বনেট 1 মোল, এটা কিন্তু ক্ষেত্রে কোন সমতা নাই, এটার 1 মোল বিক্রিয়া করে মানে এটাও 1 মোল, এই চুনের সংকেত সিও এটাও 1 মোল তৈরি করছে, এবং 1 মোল কি করছে, কার্বন ডাইঅক্সাইড সে তৈরি করছে। আচ্ছা, এখন এখানে বলছে কি তোমার এই আয়তনটা বের করতে পারছে, তাই না, যে এইচটিপি তে তোমার আয়তনটা কত। এখন কিন্তু এখানে এইচটিপি তে তোমার এটাও চাইতে পারতো যে এই পলিচুন বা চুন যেটা, সেটা কতটুকু উৎপন্ন হচ্ছে, যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট হতে তোমার কতটুকু ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে। তাহলে কি এখানে এর আণবিক ভরটা বের করবো আর এর আণবিক ভরটা বের করবো, তাহলে হয়ে যাবে, কারণ এটা তো 1 মোল আর এটা হচ্ছে আমার 1 মোল। আচ্ছা, এবার আমরা আসি এই কোশ্চেনটা। দেখো এই ধরনের কোশ্চেন অনেকবার আসছে যে
তুমি একটা বিক্রিয়া কি বললো যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা নিউট্রালাইজ করার জন্য কতটুকু সালফিউরিক অ্যাসিড তোমার দরকার হবে। তাহলে আমরা জানি যে এটা কি একটা ক্ষার, তীব্র ক্ষার, আর এটা হচ্ছে একটা তীব্র অ্যাসিড, দুইটাই তীব্র ক্ষার তীব্র অ্যাসিড। তীব্র ক্ষার এবং তীব্র অ্যাসিড বিক্রিয়া করে অলওয়েজ তারা কি করে লবণ পানি পানি সোডিয়াম সালফেট থেকে হবে কি সোডিয়াম সালফেট প্লাস হচ্ছে পানি। দেখো সোডিয়াম সালফেট পানি তৈরি করো। আচ্ছা এখানে সংকেত গুলা কিন্তু একটু পুর্নিশ করা আছে বাবা, আমি খুব দ্রুত স্লাইড গুলো মেক করেছি তো এইভাবে এই স্লাইড গুলোর জন্য যে আবার সাবটাইপ করে নিচে যে H2O দিব এটা সাথে সাথে হয়ে গেছে, টুটা অ্যাকচুয়ালি এখানে হওয়ার কথা ছিল। আচ্ছা এটা একটু বুঝে নিন। আচ্ছা এখন তাহলে আমরা এখানে কি বের করবো যে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার, তোমার হচ্ছে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের জন্য। আচ্ছা তাহলে আমরা একটু বের করি যে এর 98 গ্রাম মানে আমার সালফিউরিক অ্যাসিড যে আছে, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, এটা মুখস্থ আমি ছোটবেলায় মুখস্থ যে এর আণবিক ভর কত আমার 98। তাহলে এর এখানে কত মোল আছে তোমার 1 মোল, 1 মোল, এটা হচ্ছে 1 মোল সালফিউরিক অ্যাসিড, 1 মোল সালফিউরিক অ্যাসিড 1 মোল দেওয়া আছে। আচ্ছা এখানে একটু খেয়াল করো, সালফিউরিক অ্যাসিডের 1 মোল বিক্রিয়া করো কত মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, 2 মোলের সাথে না, খেয়াল করো 2 মোলের সাথে। তাহলে এই কারো মনে হয় মাইক্রোফোনটা অন আছে, একটু অফ করো, কাইন্ডলি অফ করো মাইক্রোফোনটা, একটু অফ করো। আচ্ছা দেখো 1 মোল বিক্রিয়া করতেছো কয় মোলের সাথে, বারবার কিন্তু বলেছি সমতা করতে হবে। 1 মোল বিক্রিয়া করলো তাহলে কয় মোলের সাথে, আমার 2 মোলের সাথে। আচ্ছা সোডিয়াম হাইড্রোক্সাইড যে সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমি গ্রাম পারমাণবিক ভরটা বের করি তাহলে কত 23 plus 60 plus 1 তাহলে 9104, হ্যাঁ তাহলে 14। এই সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভরটা কত হবে আমার 14 হবে, 40 হবে, 40 হবে। তাহলে 40, তাহলে এই 1 মোল বিক্রিয়া করতেছে কয় মোলের সাথে, 2 মোলের সাথে, আর এর 1 মোল মানে কত 98 গ্রাম। তাহলে এটাকে 2 দ্বারা গুণ করলে আমার নাম্বারটা চলে আসতেছে, তাহলে 2 into 40 সমান সমান কত 80 গ্রাম। ক্লিয়ার এটুকু? হ্যালো আচ্ছা এরপর আমরা আসি, এইটা দিয়ে অনেকবারই অঙ্ক আসছে। এটা দেখো কি বলছে, একটা বিক্রিয়াতে কতটুকু বিক্রিয়া উৎপন্ন হচ্ছে, আমার বিক্রিয়া উৎপন্ন হচ্ছে 60 গ্রাম, 60 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। ধরো যে কোনো একটা বিক্রিয়াতে, ধরো তুমি ওই যে আমরা একটু আগে বিক্রিয়াটা করলাম যে কার্বন ডাইঅক্সাইডের পানি তৈরি হচ্ছে একটু আগে করলাম, ওখানে ধরো 60 গ্রাম কি তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। বাট এটা যখন কাগজে কলমে করতে গেল তখন দেখলো যে না, এটা অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত ছিল কত 88 গ্রাম। দেখো এই যে এই বিক্রিয়াটা ছিল না, ধরো এই বিক্রিয়াটাতে ম্যাথে অঙ্কের ম্যাথে দেওয়া আছে কত, যে এখানে 60 গ্রাম তোমার তৈরি হয়েছে। বাট এটা যখন কাগজে কলমে আমরা করতে গেলাম এই বিক্রিয়াটা, তখন দেখলাম যে না বাবা এটা তো এটা উৎপন্ন হবে না, এটা উৎপন্ন হওয়ার কথা অ্যাকচুয়ালি বেশি, সেটা হচ্ছে 88 গ্রাম। আচ্ছা তাহলে আমরা একটু আগে সূত্র পড়ছি যে অ্যাকচুয়াল কত আর থিওরিটিক্যাল কত, অ্যাকচুয়াল কত ডিভাইডেড বাই থিওরিটিক্যাল কত ইনটু হচ্ছে 100%। এটা করলে তোমার হচ্ছে ম্যাথটা হয়ে যাবে। আচ্ছা এগুলো আমরা কিছু কোশ্চেন যে এই টাইপস অফ কোশ্চেন আসতে পারে। চলো আমরা এবার ইয়াতে যাই, মেন কোশ্চেনে যাব। মেন কোশ্চেন দ্বারা আরেকটা কোশ্চেন সলভ করতে, 5 নাম্বার কোশ্চেন। 5 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো, হাউ মেনি অ্যাটমস অফ হাইড্রোজেন আর প্রেজেন্ট ইন 18 গ্রাম পানি। তাহলে পানি যে পানি আমি লিখি H2O, পানির 18 গ্রাম মানে হচ্ছে কত 1 মোল, 1 মোল দেওয়া আছে আমার, পানির 18 গ্রাম মানে হচ্ছে আমার কত 1 মোল। আচ্ছা 1 মোল সমান সমান কত 18 গ্রাম। আচ্ছা কি বলছে যে কতগুলা পরমাণু এই হাইড্রোজেন পরমাণু আছে 18 গ্রাম পানিতে। এখন কতগুলা পরমাণু আছে বা অণু আছে তখনই আসবে কি আমার, আমরা জানি যে 1 মোলে পদার্থের কত সংখ্যক অণু বা পরমাণু থাকে, অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যা কত আমরা জানি 6.02 × 10⁻23T। আচ্ছা H2O এখানে তোমার হাইড্রোজেন কয়টা আছে খেয়াল করো, 2টা। আমার 2টা হাইড্রোজেন আছে। পানিতে কয়টা হাইড্রোজেন আছে, 2টা হাইড্রোজেন আছে। আচ্ছা 1 মোল পানিতে আমি যদি একটু লিখি 1 মোল পানিতে তোমার হাইড্রোজেন আছে কয়টা, 2টা, 2টা হাইড্রোজেন আছে, 2টা হাইড্রোজেন আছে। আচ্ছা 2টা হাইড্রোজেন থাকলে
তাহলে 1 মোল পানিতে 2টা হাইড্রোজেন আছে। বলছে যে এই 2টা হাইড্রোজেনে কত সংখ্যক তোমার কি আছে, পরমাণু আছে। আচ্ছা, 2টা হাইড্রোজেন মানে এক মোলে কতটুকু থাকে? 6.06 6.02 ইনটু 20 মাইনাস 23। তাহলে এই দুই দ্বারা এটাকে গুণ করলে আমার কি টোটাল নাম্বারটা চলে আসতেছে না? এটুকু ক্লিয়ার, বুঝতে পারছো? জি আপু। আচ্ছা, না ধরো এখন যদি আমি বলতাম এটা 18 জায়গায় বলে দিছি যে 36 গ্রাম, 36 গ্রাম ওয়াটারে, এটা একটু তোমরা অ্যান্সার দিবা, 36 গ্রাম ওয়াটারে কতগুলো হাইড্রোজেন পরমাণু আছে? এটা কিভাবে হবে? 36 গ্রাম পানি, 36 গ্রাম মিন্স কত? 2 মোল। 36 গ্রাম মানে 2 মোল। তাহলে 2 মোল যখন পানি হবে তখন কয়টা এখানে হাইড্রোজেন থাকবে? 4টা। তার মানে কি এটাকে আমি গুণ করবো কত দ্বারা? ইনটু 4। বুঝতে পারছি? জি। আচ্ছা, আমার লেখাটা একটু খারাপ আসলে। আচ্ছা, এবার আসো আমরা আসছি সে কোশ্চেনে। আই মেড এ প্রিভিয়াস কোশ্চেন, এগুলো একদম যেগুলো কোশ্চেন আসছে সেগুলো আমার এখন স্লাইডে না, এগুলো হচ্ছে আমরা প্র্যাকটিস করলাম। আর এখন দেখবো যে আই মেড এ কি কোশ্চেন হচ্ছে। চলো দেখি। দেখো কি বলছে যে হাউ মেনি অ্যাটমস অফ হাইড্রোজেন আর দেয়ার ইন 3 কেজি ইথেন। আচ্ছা, ইথেন, যে ইথেনের সংকেতটা আমরা কি জানি? ইথেনের সংকেত কি বলো? C6, সরি মিথেন ইথেন C2 H5 H6 C6 C2H6। আচ্ছা, এটা। আচ্ছা, আমার আগে কথাটা বলছো, আমি এখানে কি বলবো যে কতগুলা হাইড্রোজেন আছে। তাহলে কতগুলো হাইড্রোজেন আছে তার আগে 3 কেজি মানে কত মোল, আমরা এই অঙ্কটার ক্ষেত্রে কি বের করছি? মেন অঙ্কগুলোতে সবসময় বলছি যে তুমি আগে যত গ্রামে দেওয়া থাকবে সেটা কত মোল সেটা বের করবে। এটা ছিল 1 মোল, তাহলে আমার 3 কেজি কত মোল এটা আগে বের করতে হবে। আচ্ছা, 3 কেজি মানে কত? 3000 গ্রাম। 3 কেজি মিন্স 3000 গ্রাম। আচ্ছা, আমরা একটু এটা বের করি যে এর আণবিক ভরটা কত? 12 ইন্টু 2 প্লাস 30 6 24, এটা হচ্ছে 30। তাহলে ইথেনের 1 মোল, ইথেনের 1 মোল সমান সমান কত? 30, 30। এখন তাহলে 3000 গ্রাম তার মানে কত মোল হবে বলো তো? 100 মোল। এটুকু বুঝছি? ক্লিয়ার? মানে জাস্ট এটাকে 3000 কে 30 দ্বারা ভাগ করলে কত হবে? 100, 100 মোল। আচ্ছা, এখন দেখো 100 মোল আছে, তাহলে আমি কি বের করলাম যে 100 মোল আমার, তাহলে কোশ্চেনটা হলো কি যে 100 মোল ইথেনে তোমার কতগুলো হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে এখানে 1 মোলে থাকে কয়টা? 6টা। 6টা। তাহলে 100 মোলে কয়টা থাকবে হাইড্রোজেন? 600 600, 600টি হাইড্রোজেন। তাহলে এই 600টি হাইড্রোজেন আমার থাকবে। তাহলে 600টি ইনটু কি হবে? 600, আনসারটা কি? 600 ইনটু 6.02 into 10 to the power 23 তাহলে কি এই ধরনের অঙ্ক আসতে পারা যাবে? এটা কিন্তু একদম আইমেটের কোশ্চেন। পারবো আমরা? জি। আচ্ছা, এবার আমরা যাই এটা যে কোনো, তাহলে তোমার কাজ কি যে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা আমরা লিখবো, দেন সেখানে যত গ্রাম বা কেজি বা যাই থাকুক সেটাকে আমরা কি মোলে কনভার্ট করবো। আর কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কিন্তু চ্যাট বক্সে আমাকে জানাবা বা বলবা। এটাকে আমরা কি মোলে কনভার্ট করবো, যেখানে কত মোল আছে সেখান থেকে আমরা এই সংখ্যাতে কতটুকু, 1 মোলে কয়টা আর ওই মোলে কয়টা আমার হাইড্রোজেন বা অক্সিজেন যে কোনো পরমাণু কতগুলো থাকতে পারে সেটা বের করবো। বের করে সেটাকে জাস্ট কারো মনে হয় মাইক্রোফোনটা অন, একটু অফ করো। আচ্ছা, এরপর আমরা যাই, যেটা এখানে সলভ করা আছে, যার সলভ দরকার নেই। আচ্ছা, এবার দেখো এটাও তোমার আইমেটার একটা কোশ্চেন। দেখো কোশ্চেনটা কি বলছে যে লিথিয়াম কি করে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল তোমার কি লিথিয়াম হাইড্রোক্সাইড আর 1 মোল কি করে পানি তৈরি করে। আচ্ছা, এখানে বলছে দা
aqueous lithium hydroxide solution has a concentration of 1 mole per liter. Which is the concentration in gram per liter? বলছে যে 1 মোল এই লিথিয়াম হাইড্রোক্সাইড, কোশ্চেনটা বুঝো যে লিথিয়াম হাইড্রোক্সাইড সলিউশনের যে 1 মোল পার লিটার, এটা গ্রামে কত হবে? তাহলে গ্রামে কত হবে মানে কি? এটারে যদি আমি আণবিক ভরটা বের করি, চলো লিথিয়ামের আণবিক ভরটা বের করি। Ni X লিথিয়ামের লিথিয়াম না, লিথিয়াম হচ্ছে 6 প্লাস 16 প্লাস হচ্ছে 23। কোশ্চেনটা কিরকম ছিল? কনসেন্ট্রেশন নির্ণয় করবে, এটা আমার 0.1 ছিল। এটা কোশ্চেনটা মনে হয় এটা 0.1, এটাই যে পয়েন্টটা কিন্তু 0.1। দেখো 0.1 মোল, 0.1 মোলের কনসেন্ট্রেশনটা কত গ্রাম পার লিটারে। আচ্ছা দেখো এখন ধরো লিথিয়াম হাইড্রোক্সাইডের আমরা আণবিক ভরটা বের করলাম। লিথিয়ামের 6 বা 7, আমি 7 এটাই তো বললাম, লিথিয়াম 7 6.99। এগুলো একটু মনে রেখো, যেমন সোডিয়ামের কিন্তু 23, 22 না। লিথিয়ামের হচ্ছে 7 ধরি, কারণ এটা হচ্ছে 6.99, সো এটা তো 24। তাহলে আমরা একটু লিখি যে 1 মোল লিথিয়াম হাইড্রোক্সাইড সমান কত আমার 24 গ্রাম। তাহলে কি বলছে, যখন আমার 0.1 হবে, তাহলে আমরা একটু লিখি 0.1 মোল লিথিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা কি করবো, জাস্ট গুণ 24 ইন্টু 0.1, তার মানে কত হবে 2.4 গ্রাম। ক্লিয়ার? এটুকু বুঝতে পারছি? আচ্ছা এবার আসো এই কোশ্চেনটা খেয়াল করো, আমরা একটু আগে পড়ে আসছি, এটা তোমরা অ্যান্সার দিতে পারবা। দেখো কি বলছে, এটা যে আমার ক্রোমিয়াম লিখতে পারিনি, এটা একদম, এটা মানে গতবারের কোশ্চেন বা তার আগের বারের কোশ্চেন। ক্রোমিয়াম লেখা আছে কত, উপরে হচ্ছে 52, নিচে হচ্ছে 24, এটা 3+। এটা কোশ্চেন যে বলছে যে এটা দ্বারা তুমি আসলে কি বুঝো, ওখানে অনেকগুলো অপশন আসলে দেওয়া ছিল, অপশনগুলো আমি কারণে অ্যাড করি নাই। বলছে যে এখানে নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, এত কোনটা ঠিক তোমাকে লিখতে বলছে। তাহলে আমরা কি জানি, এটা হচ্ছে কার কি ভর সংখ্যা, এটা ক্লিয়ার? হ্যাঁ, আর এটা হচ্ছে কি তার প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা কত 24। তাহলে আমরা নিউট্রন সংখ্যাটা বের করি। নিউট্রন সংখ্যা হচ্ছে 52 মাইনাস 24, তাহলে এটা বের করলে কত হয় 8। 27 I guess. 27 হয়, 26 হয় না? 8 হলে 28 হয় না নিউটন সংখ্যা? জি আপু 28। 28। আচ্ছা, আর এরপরে চাইছে কি তার ইলেকট্রন সংখ্যা। খেয়াল করো, ইলেকট্রন 3+, মানে কি প্লাস। দেখো একটা কি মনে রাখবা, কোনো কিছু দান করা মানে কি একটা সম্মানজনক ব্যাপার, যে আমি কিছু দান করেছি। দান করলে সেটা কি হয়ে যায়, অলওয়েজ প্লাস হয়ে যায়। আর কখনো যদি মাইনাস থাকে তাহলে বুঝবা কি সে গ্রহণ করছে, সে নেগেটিভ। গ্রহণ মানে নেগেটিভ, আর দান করা মানে হচ্ছে পজিটিভ। তাহলে দান করছে, তার অ্যাকচুয়ালি প্রোটন সংখ্যা কত ছিল 24, তার ইলেকট্রন সংখ্যাও কি এই 24 হওয়ার কথা, বা সে কি করেছে 3টা ইলেকট্রন দান করে দিয়েছে। তাহলে তার ইলেকট্রন সংখ্যা কত হবে, 24 থেকে যদি আমি 3 মাইনাস 3
তাহলে এরকম দিয়ে যে কোনো আসলে কি আমরা পারবো? পারা উচিত। আচ্ছা, এবার আসো এই কোশ্চেনটা, মজার একটা কোশ্চেন, দেখো খেয়াল করো কি বলছে। হুইচ হ্যাভ হচ্ছে, এটাও আসা কোশ্চেন, হুইচ হ্যাভ সেম ইলেকট্রনিক স্ট্রাকচার। কোনটার বলছে সেম, যে ইলেকট্রনিক স্ট্রাকচার বলতে যে কোনটার ক্ষেত্রে ইলেকট্রন প্রত্যেকটাই সেম আছে। খেয়াল করো, আমরা জানি ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12 বা প্রোটনের সংখ্যা 12। তাহলে দুইটা ত্যাগ করে দিচ্ছে, তার মানে কত? এটা 10। নিয়ন, নিয়ন আমরা জানি কত? কাহিনী দেব কানা অফ নি, মানে 10। নিয়ন আমরা জানি কত? 10। আচ্ছা, সালফার, সালফারের কত আমরা জানি বলো তো? 32। সালফারের কত? 16। সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার কত? 16, 16। আর সে কি করছে? 2 মাইনাস, মানে কি দুইটা গ্রহণ করেছে, তার মানে কি প্লাস 2, তার মানে সালফারের ক্ষেত্রে এখানে কত হলো? 18। ক্লিয়ার? ফ্লোরিন, তার কত? 9, সে একটা প্লাস 9, তার নিজস্ব হচ্ছে 9টা ইলেকট্রন, সে আবার একটা গ্রহণ করেছে, তার মানে কি একটা যোগ করলে সেটা হবে কত? 10। লিথিয়াম, লিথিয়ামের কত? 3, 3 সে একটা ত্যাগ করেছে, তার মানে -1 সমান সমান 2। তাহলে কোনটা কোনটা সেম? আমার সোডিয়ামের সেম, সোডিয়াম, নিয়ন, আর হচ্ছে ক্লোরিন, এই তিনটা হচ্ছে সেম। এটা কোশ্চেন কিভাবে থাকে জানো? যে হুইচ আর কারেক্ট, এ বি, বি সি, সি ডি, এরকম ভাবে থাকে। তাহলে এই টাইপস অফ কোশ্চেন গুলো কি আমরা পারবো? তাহলে আমরা নেক্সট আমরা যাব পিরিয়ডিক টেবিল। আচ্ছা, এখান থেকে একটু করো। দেখো, পিরিয়ডিক টেবিলের আমাদের তোমাদের কিভাবে পড়তে হয় আমি একটু বলি ফার্স্টে। সব পড়ানো একটু ঝামেলা। যে তোমার গ্রুপ 1, গ্রুপ 2, এখানে কি কি মৌল আছে, এবং এখানে গ্রুপ 17, গ্রুপ 18, গ্রুপ 16 লিস্ট বা 15, এখান থেকে প্রথম দুইটা গ্রুপে কি কি মৌল আছে, এবং এখান থেকে এগুলা থেকে 13 থেকে পারলে বেটার, বেস্ট। বাট তাও যদি না পারো তুমি লিস্ট 15, 16, 17, 18 এইগুলো তোমার পারতে হবে। কিন্তু এটা করা থাকলে বেটার হয়, যে তুমি এখান থেকে 1, 2 ভালো করে পারো কোন মৌলগুলা আছে 1, 2 গ্রুপে, এবং এখান থেকে তুমি একদম 13 থেকে 18 পর্যন্ত পারো কোন কোন মৌলগুলো আছে। এবং পর্যায়টা একটু মনে রাখতে হবে। খেয়াল করো, আমি যদি একটু মনে করাই দেই যে আমরা এইভাবে পড়তাম যে হেলিনাকে, মনে রাখছিলাম যে হেলিনা, হেলিনা দিয়ে হচ্ছে হে দিয়ে হচ্ছে হাইড্রোজেন, লি দিয়ে হচ্ছে কি লিথিয়াম, না হচ্ছে কি সোডিয়াম, না কে, কে দিয়ে হচ্ছে পটাশিয়াম, কে রুবি দিয়ে হচ্ছে রুবিডিয়াম, রুবি শেষে ফেলেছে, শেষে দিয়ে হচ্ছে সিজিয়াম, আর ফেলেছে দিয়ে হচ্ছে কি তোমার ফ্রান্সিয়াম। এভাবে আমরা পড়েছিলাম। এইটা থেকে এইটা ব্ল্যাক, তো একটু লেখাটা আমরা বুঝবো না, আমরা একটু বই চলে যাই। দেখো আমরা এখন ইয়াটা করি। তাহলে আমাদের যে ফার্স্ট চ্যাপ্টারে একটু বলি, সেকেন্ড চ্যাপ্টারে যাওয়ার আগে আমরা যেটা যেভাবে সাজিয়েছি, ফার্স্ট চ্যাপ্টারটা আমরা যে টপিক গুলো পড়লাম, যে আমাদের হচ্ছে তোমার কিছু মৌলের অঙ্ক নিয়ে আলোচনা করলাম, প্লাস কিছু ইলেকট্রন প্রোটনের সংখ্যা বের করা নিয়ে একটু আলোচনা করলাম। এই এই ম্যাথ গুলা কি আমরা বুঝতে পারছি? জি। আর হচ্ছে ইয়ের পার্সেন্টেজ, এটা দিয়ে কিন্তু ম্যাথ আসে। এটা দিয়ে একটা ম্যাথ আসছে রিসেন্ট, এটা আমি যেভাবে করার এভাবেই পারবা। এটা যদি না পারো কালকে আমার একটু দেখাই দিবনি, ওটা হচ্ছে স্লাইডে অ্যাড করা হয় নাই, ওটা আমি কালকে নেক্সট ক্লাসে তোমাদের দেখাই দিব। আচ্ছা, যে কোশ্চেনটা আমি দেখলাম 2024-এ আসছে ইয়ের পার্সেন্টেজ দিয়ে, ওটা আমি কালকে নেক্সট ক্লাসে দেখাই দেবো। আচ্ছা, এরপর আমরা আসি একটু পিরিয়ডিক টেবিল। তাহলে কোশ্চেনের প্যাটার্নটা কি আমরা বুঝতে পারছি বলতো? তোমরা যে আমরা যে ধরো কলেজে পড়ি প্লাস অ্যাডমিশন টেস্টে, এখানে কিন্তু কলেজের সাথে অ্যাডমিশন টেস্টের মেন মেন যে ইয়াটা কোশ্চেন প্যাটার্নের ডিফারেন্ট। তুমি একই বই পড়ছো, সেই কিন্তু ফার্স্ট থেকে পড়তেই আছো, পড়াশোনা কিন্তু কোনো বাদ নাই, বাট তোমাকে কোশ্চেন প্যাটার্নটা তোমাকে বুঝতে হবে, যে কোশ্চেন প্যাটার্ন কিভাবে হচ্ছে। কোশ্চেন প্যাটার্ন না বুঝলে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা না। তো তোমাকে কোশ্চেন প্যাটার্ন গুলো কি আমি ধরাই দিতে পারছি আজকের ক্লাসে? এগুলো থেকে বুঝতে পারছো তোমরা? জি আপু। জি আপু। আচ্ছা, তাহলে আমরা যে টপিক গেলাম, এখন আমরা যাব পিরিয়ডিক টেবিলে।
আচ্ছা দেখো আমি একটু করি। গ্রুপ ওয়ান আমরা বললাম হেলেনাকে রুবিসেন্স বেরোছে, এইভাবে তুমি মনে রাখবা। আচ্ছা, আর গ্রুপ ওয়ান হচ্ছে কি ধাতু, গ্রুপ ওয়ানের মৌলগুলো তো বলা হয় কি তোমার ধাতু। আর গ্রুপ টু মনে রাখবা কিভাবে, বিরিয়ানি মোগলাই লিখে দেই এগুলা, বিরিয়ানি, আরে বাংলা লিখতে তো অবস্থা খারাপ, আমি মুখে বলি। দেখো বিরিয়ানি দিয়ে হচ্ছে বেরিলিয়াম, মোগলাই ম্যাগনেসিয়াম, কাবাব ক্যালসিয়াম, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে দিয়ে স্ট্রনসিয়াম, বাটিতে দিয়ে রাখো দিয়ে আরেক, তাহলে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, এটা হচ্ছে কি তোমার গ্রুপ 2। আচ্ছা, গ্রুপ 2 এর যে মৌলগুলা এগুলাকে তোমার বলা হয় কি মৃৎক্ষার ধাতু। আপু এই টার্মগুলো একটু ইংলিশে বলে দিলে ভালো হয়। ও আচ্ছা, এখানে ইংলিশ মিডিয়ামে আছে না। আচ্ছা, ধাতু তো আমরা জানি যে মেটাল, এগুলো তো আমরা জানি যে মেটাল শেপ। আর এই মৃৎক্ষার ইংলিশটা হচ্ছে তোমার মৃৎক্ষার না, ও এটা আর্থ মেটাল বলা হয়। আচ্ছা, আরেকটা একটু বলি যে ধাতু নর্মালি এগুলা যে আমরা পড়তেছি এগুলাতে কি টাইপসের কোশ্চেন আসতে পারে। কোশ্চেন আসতে পারে যে এই তোমার গ্রুপ 1 এর মৌল অপেক্ষা গ্রুপ 2 এর মৌল ক্ষারধর্মিতা বেশি কিনা, বা ক্ষারধর্মিতা মানে কি অ্যালকালিসিটি বা অ্যালকালি, এগুলো হচ্ছে ক্ষারধর্মিতা সবচাইতে বেশি অ্যালকালি মানে সবচাইতে হাইয়েস্ট, সেটা হচ্ছে কি তোমার গ্রুপ 1 এর মৌলগুলো। তারপর একটু কমে যাবে কার, এই যে মৃৎক্ষা ধাতু বা হচ্ছে আর্থ অ্যালকালয়েড এগুলো। আচ্ছা, দেন আমরা হচ্ছে 13, 14, 15, 16, 17, 18। আচ্ছা, 18 নিয়ে একটা মজা করা, এগুলোকে বলা হয় কি তোমার নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস, মানে তারা নিজেরা নিজেদের মতো থাকবে। যেমন ধরো মানুষ তো সামাজিক জীব, আমি আরেকজনের সাথে আমার ফ্রেন্ড সার্কেল সবার সাথে আমরা মিশতে পছন্দ করি, আদান প্রদান করি অনেক জিনিসপত্র, এবং আমাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে। বাট নোবেল কে যে সে নিজে কিছু কিছু মানুষ থাকে অ্যাটিটিউড নিয়ে বসে থাকে, কারোর সাথে তার কোনো যোগাযোগ একটু কম বা একটা অ্যাটিটিউড নিয়ে থাকে, এরা হচ্ছে সেই অ্যাটিটিউড ওয়ালা পাবলিক, যারা কারোর সাথে কোনো প্রকার কোনো কন্টাক্টে যাবে না, কোনো ইলেকট্রন শেয়ারও করবে না, দানও করবে না, কিচ্ছু করবে না, নিজেরা নিজেদের মতো থাকবে। এদেরকে বলা হয় কি তোমার নোবেল গ্যাস। এরপর আসো গ্রুপ 17, এটা 17, এটা হচ্ছে কি ফ্লোরিন। গ্রুপ 17 কে বলা হয় কি তোমার হ্যালোজেন। এই হ্যালোজেন কথাটার মানে হচ্ছে যে সামুদ্রিক লবণ বা যে সি যে সল্ট গুলো আছে, সি সল্ট থেকে এগুলো উৎপন্ন করা হয় বা উৎপন্ন করা যায়, এদের সরি সি সল্ট থেকে এগুলো পাওয়া যায়, এই জন্য বলা হয় কি হ্যালোজেন। এগুলো কি আছে তোমার ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আর হচ্ছে কি তোমার অ্যাস্টেটিন। আচ্ছা, এরপর আসো গ্রুপ 16, এটা হচ্ছে তোমার গ্রুপ 16। লেখাটা একটু সলভ করে। আচ্ছা, আমরা এটা বলবো এবার গ্রুপ 16, ওরা মনে হয় দেখা যাচ্ছে গ্রুপ 16। দেখো গ্রুপ 16 কি আছে, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, আর হচ্ছে টেলুরিয়াম, পোলোনিয়াম। এত দরকার নেই, প্রথম 3-4টা দরকার নেই তোমার। তারপর 15 কি আছে, 15 আছে তোমার নাইট্রোজেন, পটাশিয়াম, আর্সেনিক, আর হচ্ছে তোমার অ্যান্টিমনি। এই যে অ্যান্টিমনি সংখ্যাটা মনে রাখো, অ্যান্টিমনি কিন্তু এসবি, এন না, অ্যান্টিমনি হচ্ছে এসবি। এরপর আসো গ্রুপ 14, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন কিন্তু এসএন, টিআইএন না কিন্তু এসএন। আর প্লাম্বাম বা লেডকে বলা হয় কি প্লাম্বাম। আচ্ছা, আর গ্রুপ 13 হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, টাইটেনিয়াম। আচ্ছা, এখন এগুলো বলার কারণটা কি এখন আমরা বলবো। দেখো, যদি বলে তোমার পিরিয়ডিক টেবিলের মধ্যে সবচাইতে সবচাইতে সক্রিয় ধাতু বা হচ্ছে সবচাইতে সক্রিয় অ্যালকালি কোনগুলা, সেটা হচ্ছে গ্রুপ 1, তারপর হচ্ছে কি গ্রুপ 2। আর যত ডান দিকে যেতে থাকবে, একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস আমি পড়াই দিই, এই জিনিসটা কখনো ভুলবো না, আদারওয়াইজ তোমরা হচ্ছে একটু বইয়ে বা হচ্ছে খাতায় লেখো। 4টা জিনিস আমরা একত্রে পড়বো। প্রথমে হচ্ছে দেখো ধাতব ধর্ম, ধাতব ধর্ম, ধাতু ধাতব ধর্ম যত বাম থেকে ডান দিকে যাবে পর্যায়ে যাবে। আর এগুলো হচ্ছে কি আমার পর্যায়, এগুলো হচ্ছে পর্যায়। প্রথম পর্যায়ে কি দুইটা মৌল, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে তোমার
হিলিয়াম। এই পর্যায়ের বাম থেকে যত ডান দিকে যাবে এগুলো হচ্ছে ধাতু, তারপর ধাতু ধর্মিতে একটু কমতে 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 এগুলো হয়ে যাবে কি তোমার অধাতু। তাহলে ডান থেকে বামে গেলে আমার কি হবে, কমবে, ধাতব ধর্ম কি হবে, কমবে। এটা একটু মাথায় রাখি, ধাতব ধর্মটা হচ্ছে কমবে। আচ্ছা, এরপর আসো, এখন এটা পর্যায়ে গেল, এরপর আসো গ্রুপে। গ্রুপে কি, গ্রুপ মানে কি, যে উপর থেকে নিচে যাবে। উপর থেকে যখন নিচে যাবে তখন কি হবে, ধাতব ধর্মটা বৃদ্ধি পাবে। আচ্ছা, এই ধাতব ধর্ম বা মেটালের ধর্মটা অ্যাকচুয়ালি কি? মেটালের ধর্মটা হচ্ছে তোমার যে, ধরো এখানে আমি লিখলাম যে লিথিয়াম বা হচ্ছে লিখলাম সোডিয়াম, মানে সরি একটু প্লাস দিই, এরা কত দ্রুত একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, এটাই হচ্ছে তার কি ধাতব ধর্ম। যারা যত দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে পারে এটাই হচ্ছে তার ধাতব ধর্ম, এটুকু খেয়াল রাখবে। তাহলে প্রথম থেকে উপর থেকে যখন আমি নিচের দিকে যাই তখন কি হয়, তাদের সাথে একটা করে শেল যুক্ত হয় না? কি পড়ছি যে লিথিয়াম, লিথিয়াম যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে কি 1s2 2s1। তারপরে যদি তারপরের যে মৌলটা সোডিয়াম, এটা কি আছে 1s2 2s2 2p6 3s1। তার মানে কি এটা একটা করে নতুন সেল যুক্ত হচ্ছে। তাহলে ধরো প্রথমে আছে এরকম, এখান থেকে ইলেকট্রনটা ত্যাগ করা যত সহজ, তার চেয়ে যদি এটা আমার নিউক্লিয়াস, এই মাঝখানটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, এই ইলেকট্রনটা ত্যাগ করা যত কঠিন হবে, এইখানে যদি একটা ইলেকট্রন থাকে সেটা ত্যাগ করা তত দ্রুত, তার চেয়ে দ্রুত করতে পারবে। কারণ কি, এখানে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে আকর্ষণটা বেশি আছে, কাছাকাছি আছে তাই আকর্ষণ বেশি। কিন্তু এখানে তো এ একটা সেল তারপর আর একটা সেল আছে, তো এর মধ্যে আকর্ষণটা কম, সে তত দ্রুত ইলেকট্রনটা ত্যাগ করতে পারবে। তাহলে ধাতব ধর্মটা আমরা কি মনে করে রাখবো, পর্যায়ের গেলে কমে, আর উপর থেকে নিচে গেলে, গ্রুপে গেলে সে কি হবে, বাড়বে। আচ্ছা, এখন পর্যায়টা আমরা গেলাম। এখন আরেকটা জিনিস যেটা দেখবো, যেটা কোশ্চেন আসে সেটা আমরা একটু করি। ফার্স্ট হচ্ছে 1 নম্বর পয়েন্ট, যেটা আমি একটু স্লাইডে চলে যাই রে বাবা। স্লাইড দিই, এখানে দেখো একটু দেখি। ব্ল্যাঙ্ক একটা স্লাইড নেওয়ার কারণ হলো, একটা হচ্ছে পর্যায়, আর একটা হচ্ছে তোমার গ্রুপ। একটা হচ্ছে পর্যায় আর একটা হচ্ছে তোমার কি গ্রুপ। আচ্ছা, এখানে কোন জিনিসটা বাড়ে কমে, 1 নম্বর আমি একটু লিখি। 1 নম্বর যেটা আয়নীকরণ শক্তি, বা এটাকে বলা হয় আয়নাইজেশন এনার্জি, ইংলিশটা বলে দিলাম আয়নাইজেশন, আয়নাইজেশন ইংলিশে কি, আয়নাইজেশন, এই জন্য একজন ইংলিশ আছে এনার্জি পর্যায়ে। এখন বোর্ডে বেশি ক্লাস নেই রে, আগে করোনার সময় হচ্ছে এই স্লাইড বানায় ক্লাস নিতাম, তখন একটু লেখাটা ভালো ছিল, মানে একটু লেখাটা একদম বাজে হয়ে গেছে। তারপর আসে তোমার হচ্ছে কি ইলেকট্রন আসক্তি, ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রন আসক্তি। এরপর হচ্ছে আমি শর্ট লিখি ইলেকট্রন নেগেটিভিটি। এই দুইটা থেকেই আমি যতগুলা কোশ্চেন দেখলাম, এই দুইটা থেকে কোশ্চেন আসা মানে হার বা রেট যদি বলো, এই দুইটা থেকে বারবার আয়নাইজেশন শক্তিটা যে কি পরিমাণ ইম্পর্টেন্ট এটা তোমার মানে বলে বুঝাতে পারবো না। প্রত্যেকবারই মনে হচ্ছে একটা করে কোশ্চেন এখান থেকে আসতেছি, অলওয়েজ আসতেছি। আর এই এই কোশ্চেন গুলা একটু ট্রিকি হয়। তোমাকে আমি দেখলাম যেটা আগে যে কোশ্চেন গুলা ছিল, সেই কোশ্চেন গুলা দেখা যেত যে ওই পিরিয়ডিক টেবিল দিয়ে দিছে, তারপর তোমার সেখানে কোশ্চেন দিছে, সেটা একটু ইজি। কিন্তু এখন কোশ্চেন গুলা পিরিয়ডিক টেবিল দেয় না, ডিরেক্ট কোশ্চেন করে। আরেকটা হচ্ছে তোমার ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি, এই তিনটা জিনিস আমরা বুঝবো। পর্যায় মানে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, আর গ্রুপ মানে উপর থেকে নিচে নামতেছে। আচ্ছা, আয়নাইজেশন
এনার্জি বা আয়নীকরণ শক্তি মানে হচ্ছে ধরো একটা সোডিয়াম, সে একটা ইলেকট্রন ত্যাগ করে একক ধনাত্মক আয়ন প্লাস এই একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি তার দরকার সেটাকে বলা হয় কি আয়নাইজেশন শক্তি বা আয়নীকরণ শক্তি, মানে আয়নে কনভার্ট করতে, যে সোডিয়াম থেকে সেটা কি করলাম আমি একটা আয়নে কনভার্ট করতাম। এটা হচ্ছে কি তোমার ধনাত্মক আয়নের ক্ষেত্রে। আর ঠিক এর উল্টাটা হচ্ছে কি তোমার এই যেটা আমরা যেটা করলাম তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি, এটা হচ্ছে ধরো একটা কি দেখলাম ফ্লোরিন, এগুলো নর্মালি অধাতুর ক্ষেত্রে, আর এটা হচ্ছে ধাতুর ক্ষেত্রে। ফ্লোরিনটা একটা নেগেটিভ, যে সে কত দ্রুত একটা ইলেকট্রন গ্রহণ করে একটা নেগেটিভ আয়নে একক ঋণাত্মক আয়নে কনভার্ট হবে সেটার উপর ডিপেন্ড করতেছে। সেটাকে বলতেছে আমরা ইলেকট্রন নেগেটিভিটি। আর ইলেকট্রন আসক্তিতে আমরা বুঝতেছি যে ইলেকট্রনের প্রতি তার যে আকর্ষণ, কার পথ আকর্ষণ বেশি এটার উপর। আচ্ছা, আমরা তাহলে প্রথম দুটো জিনিস একটু বুঝি। আয়নাইজেশন শক্তি পর্যায় যখন বাম দিক থেকে যখন ডান দিকে যায়, তত একটু আগে বললাম যে যত তোমার বাম থেকে ডান দিকে যাচ্ছে তার আয়নাইজেশন শক্তিটা তত বাড়ে, ইনক্রিজ। এই যে আমি তীর চিহ্ন উপর দিকে মানে হচ্ছে তুমি বুঝবা এটা হচ্ছে ইনক্রিজ। আর যত গ্রুপ আরে জি গ্রুপে যাচ্ছে তত সেটা হচ্ছে কি ডিক্রিজ করতেছে। এই জিনিসটা একটু বুঝো, না বুঝলে অ্যান্সার করতে পারবো না। দেখো, আমরা যদি পর্যায় খেয়াল করি, পর্যায় হচ্ছে 3 নাম্বার পর্যায়ে আছে কি তোমার সোডিয়াম, 3 নাম্বার পর্যায়ে আছে কি তোমার সোডিয়াম, তারপরে 4 নাম্বার পর্যায়ে আছে তোমার ধরো তার আগে ছোটটা লিথিয়াম, 2 নাম্বার পর্যায়ে আছে তোমার লিথিয়াম, আর 3 নাম্বার পর্যায়ে আছে কি তোমার সোডিয়াম। এখন এটার আয়নাইজেশন শক্তি পদ্ধতি, এরা কখন তোমার এই লিথিয়াম প্লাস হবে আর সোডিয়াম প্লাস হবে, এটাই তো। এখন এই লিথিয়ামের কয়টা শেল আছে? এটা ধরো এটা যদি নিউক্লিয়াস হয়, এখানে 2টা ইলেকট্রন আছে আর এখানে একটা ইলেকট্রন আছে। আর এই সোডিয়ামের দেখো এটা যদি নিউক্লিয়াস হয়, এখানে একটা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন, দ্বিতীয়টা এখানে কটা, এখানে 8টা ইলেকট্রন। এই লেখাগুলো আসলে ভয়ঙ্কর খারাপ হইতেছে, মনে করবে। আর এখানে একটা electron আছে। এটা আমরা কি করতেছি গ্রুপের ক্ষেত্রে, যে এটা হচ্ছে গ্রুপ ওয়ান গ্রুপের ক্ষেত্রে এটা আমরা করতেছি। এবার আসো পর্যায়। পর্যায় ধরো 2টা নাম্বার পর্যায়ে যদি আমরা ধরি, এই লিথিয়াম আছে, তারপরের পর্যায়ের মূলটা আছে কি বেরিলিয়াম। লিথিয়ামের ছবিটা আমরা যদি এখানে আঁকাই, একটু আঁকালাম যে এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, আচ্ছা বেরিলিয়ামের ক্ষেত্রে যদি আঁকাই নিউক্লিয়াস, আর এখানে আছে বেরিলিয়ামের হচ্ছে কত 4, লিথিয়ামের হচ্ছে 3, আর এর হচ্ছে কত 3, এর হচ্ছে তোমার 11। দেখো গ্রুপটা বুঝো, দেখো এখানে আছে তিনটা তিনটা ইলেকট্রন, তাহলে নিউক্লিয়াস থেকে এর যে এই আকর্ষণটা আর এর যে আকর্ষণটা কোনটা তোমার, যেহেতু এটার আকর্ষণটা কি কাছাকাছি, তার মানে এর আকর্ষণটা বেশি, ত্যাগ করতে কঠিন। যার প্রতি যার আকর্ষণ বেশি তাকে তো ছেড়ে থাকা কঠিন, এরকম এই ব্যাপারটা। যার প্রতি যার ভালোবাসা বেশি, আকর্ষণ বেশি, তাকে ছেড়ে থাকা কঠিন। তাহলে এর সাথে এই নিউক্লিয়াসের সাথে যদি আমি সর্ববহিস্থ স্তরে এই ইলেকট্রনটার কথা চিন্তা করি, তাহলে এর আকর্ষণ বেশি, অলওয়েজ নিজের দিকে রাখতে চাইবে, সে তার কাছ থেকে ত্যাগ করাটা এবং এখান থেকে ত্যাগ করাটা, খেয়াল করো, এখান থেকে ত্যাগ করাটা কি হবে কঠিন, ত্যাগ করতে চাইবে না সে। আবার দেখো এটা কি আছে, দূরে আছে, চোখের আড়ালে মানুষ মনের আড়াল হয়ে যায়। দেখো এটা আছে কি দূরবর্তী জায়গা, এখানে আছে। আর এই হচ্ছে তোমার নিউক্লিয়াস 3 নাম্বার সেল, আর একটা 2 নাম্বার সেলে আছে। তাহলে এর থেকে এই যে লাস্ট সর্ববস্তু স্তরে ইলেকট্রনটা, সেটা ত্যাগ করাটা সহজ। এটুকু বুঝছি কেন ত্যাগ করা ওটা কঠিন আর এটা কেন সহজ।
জি আপু। আচ্ছা, তাহলে যার কঠিন তার কি ইলেকট্রন মানে আয়নীকরণ শক্তিটা বেশি। এজন্য বলছে যে উপর থেকে যত লিথিয়ামের যত হবে সোডিয়ামের তার চেয়ে কম, যেহেতু সহজে সে ত্যাগ করতে পারতেছে তার মানে তার কম। তাহলে উপর থেকে যত নিচে যাবে তার ত্যাগ করা তত সহজ হবে এবং তার এই আয়নের নির্দেশন শক্তি তত কম হবে। ক্লিয়ার? জি আপু। না বুঝলে বলো, এটা কিন্তু বোঝার বিষয়, নাহলে অ্যান্সার করতে পারবো না। আচ্ছা, এবার আসো এটা তো বুঝে থাকো, তারপর আমরা পর্যায়ে যাই। তাহলে পর্যায়ের ক্ষেত্রে লিথিয়ামের পরে আছে কি বেরিলিয়াম। আচ্ছা, এর বৈশিষ্ট্য স্তরে একটা আছে, এর বৈশিষ্ট্য স্তরে কয়টা আছে? দুইটা। কি বলছি, যত বাম থেকে ডান দিকে যাবে সেটা কি কি হবে, তার বাড়বে। কেন বাড়বে দেখো, খেয়াল করো। এখানে আছে এখানে এই নিউক্লিয়াস আর এই হলো একটা ইলেকট্রন। এই একটার সাথে যতটা আকর্ষণ হবে দুইটার সাথে অবশ্যই তার আকর্ষণ বেশি হবে। তাহলে আকর্ষণ বেশি হলে কি তাকে সে ছাড়তে চাইবে না। আকর্ষণ বেশি হওয়া মানে তাকে সে ছাড়তে চাইবে না, ইলেকট্রনটাকে ত্যাগ করতে চাইবে না, এই দুইটা ইলেকট্রন সে হচ্ছে ত্যাগ করতে চাইবে না। তার মানে কি অবশ্যই তাকে আয়নাইজেশন শক্তিটা বেশি লাগবে আর এর এর কম লাগবে। এর একটার প্রতি যা আকর্ষণ দুইটার প্রতি অবশ্যই আকর্ষণ বেশি। যেহেতু আকর্ষণ বেশি মানে সে ছাড়তে চাইবে না, তাতে বেশি শক্তি প্রয়োগ করতে হবে, বেশি আয়নাইজেশন শক্তি প্রয়োগ করে তাকে ত্যাগ করতে হবে। ক্লিয়ার এটুকু? জি। আচ্ছা, এবার আসো ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রন আসক্তি যেটা, সেটাও সেম। যে তোমার কি বলছে, বাম দিক থেকে ডান দিকে গেলে সেটা কি হয়, বৃদ্ধি পায়, আর উপর থেকে নিচে গেলে সেটা হচ্ছে কি তোমার হ্রাস পায়। হ্রাস পায়। সেমই কারণ, ধরো সেম কারণ আমি ধরো তোমাকে আরেকটা উদাহরণ দেই। ইয়ার এটা তো মাইনাসের ক্ষেত্রে। ধরো আমি এখানে বললাম গ্রুপের ক্ষেত্রে আছে কত, ফ্লোরিন, এখানে আছে ফ্লোরিন, এখানে আছে ফ্লোরিন, এখানে আছে ফ্লোরিন। তাহলে ফ্লোরিনে হচ্ছে আমার কত, 9 আর 10 হবে। চিত্রটা মনে করে। প্রথম বৈশিষ্ট্য স্তরে ধরো দুইটা, আর পরের বৈশিষ্ট্য স্তরে কটা হবে, 2 4 6 2 4 6 8 9টা। লাস্টের দরকার নেই তো আমার, এটা তো 3টা সেভেন। আর ফ্লোরিনের ক্ষেত্রে খেয়াল করো সেলটা, দুটা, চারটা, 7টা, 8টা, 8 আর 10 12, 12 আর এখানে সর্ববৈশিষ্ট্য কয়টা আছে, 7টা, 17টা। ধরো সর্ববৈশিষ্ট্য 2 4 6 7 8টা আছে। আচ্ছা, খেয়াল করো কি বলছি, উপর থেকে নিচের দিকে যেতে কি হবে, কমবে। দেখো এর এর ক্ষেত্রে খেয়াল করো, এর হচ্ছে কি দুইটা সেল। প্রথম বৈশিষ্ট্য স্তর কয়টা আছে তোমার, দুইটা। তারপরে বৈশিষ্ট্য স্তর কয়টা আছে তোমার, 7টা। এখানে কয়টা আছে, 1:2। ধরে রেখেছি, খেয়াল করো 1:2, 2:4 আর 5, এটা। আর এটার ক্ষেত্রে খেয়াল করো 1:2, 2:2, 6, 1:2, 2:2, 6, 10, 12, 3:2, 10, 12 আর হচ্ছে কত, 15। আচ্ছা, দেখো এটা একটু খেয়াল করো। নর্মালি আমার হওয়ার কথা কি ছিল, এখন একটু এখানে একটু জটিলতা আছে, এই জন্য আমি
ক্লোরিন আর হচ্ছে তোমার কি ক্লোরিনের উদাহরণটা দিলাম। ক্লোরিন আর ক্লোরিনের উদাহরণটা একমাত্র কারণ হলো নর্মালি আমরা কি জানি যে উপর থেকে যত নিচের দিকে যাবে গ্রুপ ভিত্তিক সেই কি হবে তার ইলেকট্রন আসক্তির মানটা তার কি হবে হ্রাস পাবে। কেন হ্রাস পাবে দেখো, এখানে এখানে তিনটা তার হচ্ছে স্তর আছে বা তিনটা শিল আছে আর এখানে দুইটা শিল আছে। এর সাথে কি হচ্ছে তোমার কি আকর্ষণটা বেশি, এখানে একটা ইলেকট্রন আনাটা কি হবে কঠিন, কিন্তু এখানে একটা ইলেকট্রন সহজেই সে কি করতে পারবে গ্রহণ করতে পারবে, একই সিস্টেম। সো এখানে যেহেতু সহজে সে গ্রহণ করতে পারে এজন্য হচ্ছে সে কি তোমার ইলেকট্রন আসক্তিটা তার হচ্ছে কি তোমার কম। আচ্ছা, কিন্তু এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম, ফ্লোরিন আর হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। কারণ এই যে তোমার কি বলে আমরা কি বলতেছিলাম নাকি এটা উল্টা বললাম, ইলেকট্রন আসক্তি পরিচ্ছন্ন করতে একটু 1 মিনিট 1 মিনিট আমরা করতেছি এখন আইন শক্তি করতেছি ইলেকট্রোনেগেটিভিটি মানে হচ্ছে ওয়ান মিনিট। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, ওটা হচ্ছে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ব্যতিক্রম, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ব্যতিক্রম, এটা ঠিক আছে। পরমাণুর আকার দেখো, গ্রুপ ভিত্তিক কি হয় একটা করে সেল যুক্ত হচ্ছে, ঠিক আছে। এই গ্রুপ ভিত্তিক হচ্ছে তোমার কি হচ্ছে একটা করে সেল যুক্ত হচ্ছে, যেমন ফ্লোরিনের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে কয়টা সেল আছে তোমার, এখানে আছে তোমার দুইটা সেল। আর এই ক্লোরিনের ক্ষেত্রে আমরা যে সেল দেখলাম, ক্লোরিনের ক্ষেত্রে তোমার সেল আছে কয়টা, তিনটা সেল আছে। পরমাণুর আকার যত বৃদ্ধি পাবে, পরমাণুর আকার যত বৃদ্ধি পাবে তার কি হবে তত হচ্ছে তড়িৎ-ঋণাত্মকতা কি হবে কমতে থাকবে। দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে তড়িৎ-ঋণাত্মকতার ক্ষেত্রে একটু একটা জিনিস একটু আমি মনে হয় ভুল বলছি তোমাদেরকে, সরি এটার জন্য। আমি এটা ইলেকট্রন আসক্তি পড়ায় ফেলছিলাম। তড়িৎ-ঋণাত্মকতা ব্যাপারটা একটু বুঝাই দিই। তড়িৎ-ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি যেটা, সেটা হচ্ছে ধরো একটা সমযোজী যৌগ যে কোনো একটা ধরো এক্স ওয়াই সমযোজী যৌগ। এখন এই এক্স ওয়াই সমযোজীর মধ্যে অবশ্যই কি আছে, এক্স এর ইলেকট্রন আছে, ওয়াই এর ইলেকট্রন আছে, অবশ্যই আছে। এখন এর মধ্যে কি আছে, সমযোজী বন্ধন মানে কি, সে হচ্ছে কি করবে ইলেকট্রন শেয়ার করবে। সমযোজী বন্ধন মানে হচ্ছে সে কি করবে ইলেকট্রনটা শেয়ার করবে। ইলেকট্রন যখন শেয়ার করবে, এই শেয়ারকৃত ইলেকট্রনটা, এটা হচ্ছে ইলেকট্রন নেগেটিভিটি বলতেছি আমরা, ইংলিশটা আমরা জন্য একটু আমি গুলাই গেছিলাম আমরা যাই। এখন এই শেয়ার ভিতর ধরো এক জোড়া, এরা কি করলো এক জোড়া ইলেকট্রন শেয়ার করলো, এই হচ্ছে এক জোড়া ইলেকট্রন। এই শেয়ারকৃত যে ইলেকট্রনটা, এই শেয়ারকৃত যে ইলেকট্রনটা সেটা যে পরমাণু নিজের দিকে আকর্ষণ করে রাখার ক্ষমতা বেশি, সেই ক্ষমতাটাকে বলবে তোমার ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ-ঋণাত্মকতা। ব্যাপারটা আরেকবার বুঝো যে এরা হচ্ছে এক জোড়া ইলেকট্রন কি করবো বন্ধন ইলেকট্রন বা শেয়ার করবে। এই শেয়ারকৃত ইলেকট্রন যদি এক্স এর যদি তার নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা বা আকর্ষণের ক্ষমতাটা বেশি থাকে তাহলে তার কি ইলেকট্রোনেগেটিভিটি বেশি। আর যদি ওয়াই এর দিকে টেনে নেওয়ার আকর্ষণ ক্ষমতা বেশি থাকে তার কি ওয়াই এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এই জিনিসটাই। আর আমরা যে বলেছিলাম যে এক কোণ ঋণাত্মক আয়নে পরিণত হবে, ওইটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। মানে আমি দুইটা একটু বলে ফেলেছিলাম। 3 নাম্বার হচ্ছে তোমার ইলেকট্রন অ্যাফিনিটি বা তোমার হচ্ছে ইলেকট্রন আসক্তি। এটা হচ্ছে কি অধাতুর ক্ষেত্রে, ওইটা আমি বলছিলাম ফ্লোরিন আর হচ্ছে ক্লোরিন, ধরো এরা এক মোল ঋণাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তি প্রয়োজন সেটা হচ্ছে তোমার কি এই ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। আর এটা যেটা তড়িৎ-ঋণাত্মকতা আমরা পড়তেছি যেটা বেশি ইম্পর্টেন্ট, তড়িৎ-ঋণাত্মকতার ক্ষেত্রে খেয়াল করো, এর আকার যত বড় হয় আমরা দেখবো যে এই ফ্লোরিনের চেয়ে তার আকার, ফ্লোরিনের চেয়ে অবশ্যই ক্লোরিনের আকার বড়, আকার যত বড় হয় তত তার নিজের দিকে ইলেকট্রন রাখার ক্ষমতাটা কমে যায়। যেমন ধরো ফ্লোরিনের যতটা আকর্ষণ আছে তার এই ক্লোরিনের কিন্তু ততটা আকর্ষণ নাই। দ্যাটস ওয়াই এই ফ্লোরিনে কি হয় ইলেকট্রন আসক্তিটা কত হয় 4 হয়, আর ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তিটা হয়ে যায় কত 3.5। এটুকু ক্লিয়ার এখন? এই তুমি আসো না, ঘুমাই গেছো? জি আপু। আচ্ছা আমার স্লাইড দেখা যাচ্ছে? জি আপু।
আচ্ছা, তাহলে আমরা এবার একটু এখান থেকে পড়ি। আচ্ছা, আমি যদি এবার একটু কোশ্চেন করি, দেখো। তাহলে আমরা কি বলেছি যে আমার আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন যে এনার্জি এটা আছে, এটা যতই আমরা বাম থেকে ডান দিকে যাব, আয়নাইজেশন শক্তিটা কি হবে, বাড়বে না কমবে? এই আনসারটা বাড়বে বাড়বে বাড়বে। ভেরি গুড। আর যতই আমরা গ্রুপের উপর থেকে নিচে যাব, সেটা কি হবে? কমতে থাকবে। হ্যালো, জি আপু। আমার একটু নেটের ডিস্টার্ব হয়েছিল রে। ওকে। দেখো, খেয়াল করো। দেখো, যত আমরা কি করবো, বাম থেকে ডানে যাবো, আমার আয়নাইজেশন শক্তি বা ইলেকট্রন শক্তিটা তত বাড়বে। আর যত উপর থেকে নিচে যাবে তত কমবে। কারণ কি করলাম আমরা, যে একটা করে গ্রুপে কি হয়, একটা করে সেল যুক্ত হচ্ছে, আকার বৃদ্ধি পাচ্ছে, দ্যাটস এটা কমে যাচ্ছে। আর পর্যায়ে কি হয়, একটা করে ইলেকট্রন বৃদ্ধি পায়, এই ইলেকট্রনের সাথে তার আকর্ষণ বৃদ্ধি পায়, আকারটা ছোট হয়ে যায়, দ্যাটস সেটা কি হয়, বাড়তে থাকে। আচ্ছা, আপু আর তার মানে হচ্ছে গিয়ে বাম থেকে ডানে ডানে হচ্ছে গিয়ে কি বলেন, আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রোনেগেটিভিটি আর হচ্ছে গিয়ে ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে বাড়বে বাম থেকে ডানে গেলে। আর তিনটাই উপর বাড়বে। এবং সাথে আরেকটা অ্যাড করে দিই তোমাকে, আচ্ছা আচ্ছা এটার সাথে আরেকটা হচ্ছে, তুমি অ্যাড রাখো ইয়াটা কি বলে, ওই যোজ্যতা, মানে যোজনী ক্ষেত্রে খেয়াল করো যে এইটার কত যোজনী হচ্ছে 1, এই গ্রুপ 2 এর হচ্ছে কত 2, আর গ্রুপ ভ্যালেন্স 1 ইলেকট্রন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যোজনীটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, 4 সংখ্যা যেটা। আচ্ছা, এটা আচ্ছা হচ্ছে আচ্ছা কত, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5 5। তার ততই পর্যায়ে যতই তুমি বাম দিক থেকে ডান দিকে যাবা, ততই তার কি হবে, যোজ্যতার সংখ্যাটা বাড়তে থাকবে। আর শ্রেণীতে ওরকম কোনো পরিবর্তন হয় না, ওটা হচ্ছে ফিক্সড। আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে তোমার অলওয়েজ বাড়বে। তাহলে চারটা জিনিস আমরা মনে রাখি, যে যোজ্যতা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ-ঋণাত্মকতা, এই তিনটে হচ্ছে পর্যায়ে বাড়বে, আর হচ্ছে গ্রুপে কি কমবে। আচ্ছা, আরেকটা জিনিস বললাম যে ইলেকট্রন আসক্তি বা অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি যেটা বললাম, সেটা আমি একটু প্রথমটা বলে ফেলছিলাম, আবার একটু বলি, ক্লিয়ার করে দিই। অ্যাফিনিটি মানে হচ্ছে এই যে ফ্লোরিনটা যখন F মাইনাসে পরিণত হবে, একক ঋণাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তি দরকার, সেটা হচ্ছে কি তার ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। আর তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে, ধরো HCl, আমি একটা যৌগ লিখলাম HCl, তাহলে এখানে এরা যে শেয়ারকৃত ইলেকট্রন আছে, এই শেয়ারকৃত ইলেকট্রনটা যে নিজের দিকে টেনে রাখার ক্ষমতা বা আকর্ষণের ক্ষমতা, যার যে ক্ষমতাটা, ইলেকট্রোনেগেটিভিটি। তড়িৎ ঋণাত্মকতা, সেই ক্ষমতাটা কি বলবো, কি তার তড়িৎ ঋণাত্মকতা। যেমন ক্লোরিনের এটার আকর্ষণ ক্ষমতাটা বেশি, সেহেতু ক্লোরিনের কি হয়, তড়িৎ ঋণাত্মকতাটা বেশি। আচ্ছা, এবার আমরা একটু কোশ্চেন সলভ করি, চলো। যে হুইচ এলিমেন্ট হ্যাজ দ্য হাইয়েস্ট ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অ্যামং দ্য ফলোইং। আচ্ছা, কি কি আছে দেখো, খেয়াল করো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন। আচ্ছা, আমরা যদি একটা কি বলছি, সোডিয়াম আর ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে গ্রুপ 1, এটা হচ্ছে তোমার কি গ্রুপ 2, আর ক্লোরিন হচ্ছে কি তোমার কত 17, ক্লোরিনও হচ্ছে তোমার কত 17। তাহলে সবচেয়ে বেশি হওয়ার কথা কোনটা, হয় এটা না হয় এটা, তাই তো? পর্যায় অনুযায়ী যদি আমরা এভাবে যদি যাই, পর্যায়ে যদি খেয়াল করি, গ্রুপ 1 এর থেকে গ্রুপ 2 এর বেশি, গ্রুপ 2 থেকে গ্রুপ 17 এর বেশি। কিন্তু এই 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 পর্যায়ের মধ্যে খেয়াল করো, ফ্লোরিনটা কি আছে, গ্রুপ ভিত্তিক উপরে আছে না, ধরো ফ্লোরিন, তার নিচে হচ্ছে কি তোমার ক্লোরিন, আর এদিকে আসতেছে যে তোমার গ্রুপ ভিত্তিক। কি বলছি, গ্রুপ ভিত্তিক সেটা কমে, তার মানে কি ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের কম, তাহলে সবচেয়ে বেশি কার, ফ্লোরিনের। এটুকু ক্লিয়ার হয়েছে? জি জি আপু। আচ্ছা, এরপরটা আমরা আসি,
যে এটা কি বলছে যে হুইচ অফ দ্য ফলোইং পেয়ারস অফ এলিমেন্ট বিলংস টু দ্য সেম গ্রুপ ইন এ পিরিয়ডিক টেবিল। মানে দেখো এবার এই ধরনের কোশ্চেন আসে যে কোনটা তোমার একই গ্রুপের, কোনটা একই গ্রুপের না। যেমন এখানে দেখো কি আছে, তারপর একটু আমরা যদি প্রথম অপশনটা থেকে যাই, লিথিয়াম আর কি আছে তোমার বেরিলিয়াম। লিথিয়াম তো গ্রুপ 1 এর, বেরিলিয়াম কিন্তু গ্রুপ 2। সোডিয়াম আর পটাশিয়াম এই দুটো হচ্ছে কি তোমার গ্রুপ 1। আবার আছে কি তোমার অক্সিজেন আর হচ্ছে কি তোমার নাইট্রোজেন। অক্সিজেন তোমার হচ্ছে কি গ্রুপ 16 আর নাইট্রোজেন হচ্ছে তোমার গ্রুপ 15। ম্যাগনেসিয়াম হচ্ছে কি গ্রুপ 2, অ্যালুমিনিয়াম হচ্ছে গ্রুপ 13। তাহলে তোমার একমাত্র মিলে কোনটা, সোডিয়াম এবং পটাশিয়াম। আচ্ছা এরপর আসো, এখন কোশ্চেনটা খেয়াল করো যে হুইচ অফ দ্য এলিমেন্ট দ্য মোস্ট মেটালিক, সবচাইতে ধাতব ধর্ম সবচাইতে তোমার বেশি কার। একটা জিনিস একটু পড়াইছিলাম যে তোমার ধাতব ধর্মের ক্ষেত্রে, ধাতব ধর্ম কি বলছে, গ্রুপের ওপর থেকে যত ওপর থেকে গ্রুপ ভিত্তিক যত উপর থেকে নিচের দিকে যাবে তত কি হবে, তার ধাতব ধর্ম বৃদ্ধি পাবে, বা যত পর্যায়ে যাবে তার ধাতব ধর্মটা হ্রাস পাবে। এটা কিন্তু উল্টা, যে তড়িৎ-ঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভিটি এর উল্টা। তাহলে এই যখন তোমার হ্রাস সবচেয়ে বেশি, তাহলে কার দেখো প্রথমে আছে কি সোডিয়াম, অ্যালুমিনিয়াম তো গ্রুপ 3, এটা তো গ্রুপ 13, এটা হচ্ছে গ্রুপ 1, এটা 2 আর এটা হচ্ছে গ্রুপ 1। তাহলে কি বলছি, পর্যায়ে গেলে সেটা কমবে। তাহলে তোমার 2 এবং 1 এর সবচেয়ে বেশি, তাহলে গ্রুপ 1 এর সবচেয়ে বেশি, 2 এ কম, 13 এর কম। আচ্ছা এখন এই 1 এর মধ্যে যে দুইটা আছে সোডিয়াম এবং কি আছে পটাশিয়াম, কি বলছি গ্রুপ 1 উপর থেকে নিচে দিকে গেলে সেটা কি হবে তোমার বাড়বে। তাহলে উপর আছে কি তোমার সোডিয়াম, তার নিচে আছে কি তোমার পটাশিয়াম। তাহলে উপর থেকে নিচে কি হলো বাড়বে, তাহলে পটাশিয়ামের সবচেয়ে বেশি। আচ্ছা এটা একটু খেয়াল করো যে হোয়াট ইজ দ্য ট্রু স্টেটমেন্ট অ্যাবাউট পিরিয়ডিক টেবিল। খেয়াল করো আয়োনাইজেশন এনার্জি, খেয়াল করো আয়োনাইজেশন এনার্জি ইনক্রিজ ডাউন ইন এ গ্রুপ, এটা কি ট্রু না ফলস বলো তো? প্রশ্নটা বলছে মানে ডাউন বলছে গ্রুপের নিচে দিয়ে গেলে কি সেটা ইনক্রিজ হয়, কমে কমে। হ্যাঁ তারপর অ্যাটমিক রেডিয়াস, এটা মানে হচ্ছে ব্যাসার্ধ বা তার হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। হ্যালো আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো জি আপু শোনা যাচ্ছে। অ্যাটমিক রেডিয়াস, অ্যাটমিক রেডিয়াস মানে তার হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকার যেটা। এটা কি বলছে ডিক্রিজ অ্যাকর্ডিং টু পিরিয়ড, না পিরিয়ডে তো তার হচ্ছে বৃদ্ধি পায়, উপর থেকে নিচের দিকে গেলে আমি একটু আগে দেখলাম সবই হচ্ছে আকার বৃদ্ধি পায়, পর্যায়ে গেলে কমে। তারপর আছে ইলেকট্রোনেগেটিভ, না এটাই তো ঠিক আছে, ধরো ধরো অ্যাটমিক রেডিয়াস, ও পারমাণবিক, এটা একটু বুঝাই দিই। পারমাণবিক আকার, পারমাণবিক আকার বা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ জিনিসটা বুঝবো। ব্যাসার্ধ মানে হচ্ছে যে তোমার এই যে নিউক্লিয়াস থেকে মানে এটা যদি একটা বৃত্ত হয় আর এই নিউক্লিয়াস থেকে সর্ববস্তু পর্যন্ত যে দূরত্ব, এটা কি বলা হয় কি ব্যাসার্ধ। এটা আমরা যত পিরিয়ডের দিকে যাব, পিরিয়ড মানে কি যত গ্রুপের ক্ষেত্রে সরি পর্যায়ের ক্ষেত্রে যাব তত হ্রাস পাবে। আর আমি তিন শিক্ষা কথা করে পিরিয়ড তো হচ্ছে পর্যায় আর গ্রুপ হচ্ছে কি তোমার গ্রুপ। পিরিয়ড যত কি মানে বাম থেকে যত ডান দিকে যাবে ততই সেটা কি হবে হ্রাস পাবে, আর গ্রুপে কি হবে সেটা বৃদ্ধি পাবে। তার মানে এটা ঠিক আছে। এরপর আসো ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ অ্যাক্রস ইন এ পিরিয়ড, মানে না এটা তো ইনক্রিজ করবে। ইলেকট্রোনেগেটিভ মানে কি, তড়িৎ-ঋণাত্মকতা সেটা কি করবে, গ্রুপ ভিত্তিক পিরিয়ড ভিত্তিক সেটা কি করবে, পিরিয়ড মানে হচ্ছে কি বাড়বে। তারপর হচ্ছে কি বলছে মেটালিক ক্যারেক্টার ডিক্রিজ ডাউন এ গ্রুপ, মেটালিক ক্যারেক্টার তো ডাউন এ গ্রুপ বৃদ্ধি পায়, তাহলে এগুলো ফলস। এবার আসো আই মেটেড লাস্ট কোশ্চেন যে which of the following element of the highest ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, এটা বলো তো অ্যান্সার কি হবে। এখানে আমি অ্যান্সার দেই নাই, একটু বলো দেখি বুদ্ধি করে। দেখো নিয়ম, এটা কত নাম্বার গ্রুপ আমার 18 গ্রুপ 18। লিথিয়াম এটা হচ্ছে 1, সোডিয়াম 1, আর্গন জেনন রেডন আর্গন এটা হচ্ছে তোমার কি 18, আর এটা হচ্ছে কি তোমার 1। কি বলেছি নিয়ন বাম থেকে ডানে যাবে তত কি হবে বৃদ্ধি পাবে, মানে কি আমার 18 হওয়ার কথা, মানে 18 গ্রুপ গুলার হবে, হয় আর্গন হবে না হয় আমার কি নিয়ন হবে, তাই তো। কিন্তু নিয়ন আর আর্গনের মধ্যে খেয়াল করি, নিয়ন আগে না, নিয়নের কত, নিয়নের 10 আর আর্গনের
AR 18। তাহলে নিয়ন কি, যে গ্রুপের কি উপর এর সবচেয়ে বেশি নিয়নের বলো, দেখো খেয়াল করো, এখানে একটু খেয়াল করো। এটা হবে বি। বেরিলিয়াম, দেখো খেয়াল করো, বেরিলিয়াম, বেরিলিয়াম আছে না? বেরিলিয়াম তাহলে কোন গ্রুপে? বেরিলিয়াম হচ্ছে আমার কত, এটা 1, এটা 1, আর আমরা লিখি এটা 1, বেরিলিয়াম 2, এটা হচ্ছে কি তোমার 1 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2 1, এটা হচ্ছে 1 2 1। তাহলে আমরা এটা কি লিখলাম? এটা তার হচ্ছে গ্রুপ লিখে দিলাম, যে সে কোন গ্রুপের, এটা আমরা লিখলাম। আচ্ছা, এবার আসো পর্যায়ের ক্ষেত্রে প্রথমে এই বেরিলিয়াম এবং লিথিয়াম এটা কোন পর্যায়ে আছে? 2 নম্বর পর্যায়ে। আর সোডিয়ামটা কত নম্বর পর্যায়ে আছে? 3 নম্বর। পিরিয়ড মানে হচ্ছে পর্যায়, 3 নম্বর পর্যায়। আর এগুলো হচ্ছে গ্রুপ। আচ্ছা, গ্রুপ ভিত্তিক গেলে তোমার কি, গ্রুপ ভিত্তিক গেলে আমি কি বললাম একটু আগে, বললাম যে গ্রুপ 1 নাম্বার গ্রুপের চেয়ে তোমার হচ্ছে 2 নাম্বার গ্রুপ, যত আমরা গ্রুপের বাম থেকে ডান দিকে যাবো তাহলে কি হবে? সেটা বাড়বে না কমবে? বাড়বে। হ্যাঁ, হারাই গেল নাকি? হ্যালো, বাড়বে, শোনা যাচ্ছে না আপু? আমার কথা শোনা যাচ্ছে? জি আপু। তোমরা কি আমার কথা শুনতেছো? হ্যালো। জি আপু, আমি তো আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখন শুনতেছি। আমার মনে হয় নেট একটু ডিস্টার্ব করতেছে রে। আমি যে কোশ্চেনটা লিখছি তোমার কি দেখতেছো? আমার কথা শোনা যাচ্ছে? জি জি। কি নেটে ডিস্টার্ব করে ভাই, ভালো লাগে না তো। আচ্ছা, দেখো, আমরা হচ্ছে আয়নীকরণ শক্তি বলতেছিলাম। আয়নীকরণ শক্তি তাহলে কি আমার গ্রুপ বাম থেকে ডান বৃদ্ধি পাবে, মানে বাম থেকে ডানে বৃদ্ধি পাওয়া মানে কি বেরিলিয়ামের বেশি হওয়ার কথা না? 1 এর চেয়ে কি বেরিলিয়ামের বেশি হওয়ার কথা, তাই নয় কি? জি। ধরো গ্রুপ 1 এর যে মৌলগুলা তার পাশে আছে গ্রুপ 2, তাহলে আমি বাম থেকে ডানে যাচ্ছি, তার মানে কি গ্রুপ 2 এর বেশি হওয়ার কথা। কিন্তু আমার এখানে কোশ্চেনের অ্যান্সারটা কি দিছে, যে ফলোইং লিস্ট গিভেন এলিমেন্ট ইন অর্ডার ডিক্রিজিং ফাস্ট আয়নাইজেশন, মানে ডিক্রিজিং মানে কম থেকে বাড়তেছে, মানে কিভাবে তোমার অর্ডারটা সাজাইতে বলতেছে যে ডিক্রিজ করতেছে। এখানে তাহলে সবচেয়ে বেশি হবে কার, এটা বলো তো? লিথিয়ামের। লিথিয়ামের কেন বেশি হবে? বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায় না? বেরিলিয়ামের স্যার। বেরিলিয়ামের সবচেয়ে বেশি হবে, সবচেয়ে বেশি হবে এখানে কার? বেরিলিয়ামের। তারপর হ্যাঁ, তারপর হবে কার? লিথিয়ামের। তারপরে হবে কার? সোডিয়ামের। আমি একটু পিরিয়ডিক টেবিলটা তোমাকে একটু বুঝাই, দেখো আমি এটা বুঝতে আপু এখানে তো লিথিয়ামের সবচেয়ে কম হবে। এই যে দেখো, না আমি বেশি কথা বলছি, তাহলে বেশিটা বের করলে তো দেখো, খেয়াল করো এখানে একটু আসো তোমরা। এখানে বেরিলিয়াম আছে, লিথিয়াম আছে, আর কি আছে? সোডিয়াম আছে। পিরিয়ডিক টেবিলটা দেখা যাচ্ছে? জি হ্যাঁ, জি। তাহলে আমি কি বলছি, এই বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাওয়ার কথা, তার মানে কি বেরিলিয়ামের সবচেয়ে বেশি না এখানে? হ্যাঁ, তারপর সোডিয়ামের, তারপর লিথিয়ামের। বেরিলিয়ামের সবচেয়ে বেশি হওয়ার কথা। তারপরে দেখো, তারপর কার হবে? দেখো গ্রুপ ভিত্তিক ওপর থেকে নিচে গেলে কি কমার কথা না? তাহলে কি লিথিয়ামের বেশি, সোডিয়ামের কম না? জি। হ্যাঁ, তাহলে যদি আমি বেশি থেকে কম সাজাইলে বেরিলিয়াম, লিথিয়াম, তারপর সোডিয়াম। সোডিয়াম, এটা হচ্ছে বেশি থেকে কম। তাহলে তুমি কম থেকে বেশি সাজাও, তাহলে সোডিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। কোশ্চেনটা কি বলছে জানো? ডিক্রিজিং বলছে না? তাহলে যেটা হবে এই যেটা কোনটা বের করো, সোডিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এটা বের করলাম না?
এটা উল্টাটা হবে, তাহলে সোডিয়ামের কি লিথিয়ামের চেয়ে কম, আবার লিথিয়ামের কি বেরিলিয়ামের চেয়ে কম। এবার কি ক্লিয়ার? পিরিয়ডিক টেবিল দেখে ক্লিয়ার হইছো? জি আপু। জি আপু। আরেকটা কোশ্চেন ছিল, আচ্ছা এই কোশ্চেনটার অ্যান্সার দিতে পারবো তো? দেখো, বলছে গ্রুপ 7, আচ্ছা এই যে গ্রুপ 17 কে কিন্তু আগে গ্রুপ 7 বলা হতো। গ্রুপ 7, গ্রুপ 7 এর ফ্লোরিন টু আয়োডিন, ফ্লোরিন টু আয়োডিন, ফ্লোরিন মানে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন, এই গ্রুপটার কথা বলা হয়েছে। ফ্লোরিন থেকে নিচে দিকে গেলে মানে গ্রুপ ভিত্তিক, গ্রুপ ভিত্তিক ডিসেন্ট করো হুইচ প্রপার্টিজ ডিক্রিজ, ও এখানে আছে তো বোঝা যাচ্ছে কোন প্রপার্টি গুলো তার ডিক্রিজ করবে, মানে কি যে গ্রুপ ভিত্তিক 17 গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে, 17 নাম্বার গ্রুপের যদি আমি উপর থেকে নিচের দিকে যাই তাহলে আমার কোনগুলা ডিক্রিজ করবে। তাহলে গ্রুপ ভিত্তিক একটা জিনিস মনে রাখো, গ্রুপ ভিত্তিক তাহলে কারা কারা কমবে? আমরা জানি যে ইলেকট্রন এনার্জি এটা কমবে, এটা তো পড়েছি নাকি? জি ইলেকট্রন জি। এনার্জি বা ইলেকট্রোনেগেটিভ, এখানে ইলেকট্রন এনার্জি আছে, ইলেকট্রন এনার্জি, হ্যাঁ ইলেকট্রন এনার্জি তোমার ইলেকট্রোনেগেটিভিটি যেটাই থাক সেটাই তার হচ্ছে কমবে। আচ্ছা কমলো, গ্রুপ ভিত্তিক এটা কমলো, এটা অ্যান্সার হলো। এটা অপশন ছিল, তারপরে এই নাম্বার অপশন ছিল এ বি বি সি সি ডি এভাবে ছিল। আচ্ছা এটা শক্তি কমবে। তারপর হচ্ছে কি আয়নীকরণ শক্তি, এটা কি কমবে? এটা কমবে। এবার আসো মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট ব্যাপারটা বুঝো। মেল্টিং পয়েন্ট হচ্ছে কি যে এটা কত তাপমাত্রা গলনাঙ্ক। বলতে শুরু করবে, মানে গলনাঙ্কটা তা চাইছে। তাহলে যার ধাতব ধর্ম যত বেশি, এটা একটু খেয়াল রাখো, যার ধাতব ধর্ম যত বেশি তার মেল্টিং পয়েন্ট তত বেশি। মানে একটা গ্রুপ ভিত্তিক যখন তুমি উপর থেকে নিচের দিকে যাবা তখন তার কি হবে, মেল্টিং পয়েন্টটা কি হবে, বাড়তে থাকবে, কমার পরিবর্তে বাড়তে থাকবে। তো এটা হবে কি তোমার ইনক্রিজ। তাহলে কি তোমার অ্যান্সার হবে কি বি নাকি সি? আচ্ছা তাহলে আমরা একটু সামারাইজ করি, পিরিয়ডিক টেবিলটা যদি আমরা বলি, periodic টেবিলটা করি আমরা। আচ্ছা পিরিয়ডিক টেবিল বলো, ইলেকট্রন আসক্তি বা তোমার ফার্স্ট থেকে যায় আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে কি হবে, হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? পারবে। পাবে। তাহলে তিনটা জিনিস একসাথে মনে রাখতে বলছিলাম যে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আর হচ্ছে যোজ্যতা। যত তুমি চারটা জিনিস, সরি চারটাই বাম থেকে ডানে গেলে কি হবে, বাড়বে। বাড়বে। আর উপর থেকে নিচে গেলে সেটা কি হবে, কমবে। ক্লিয়ার? কমবে। আচ্ছা জি আর আপু। ধাতব ধর্মটা, ধাতব ধর্ম আর পারমাণবিক আকার, এই দুইটা জিনিস হচ্ছে এর উল্টা। ধাতব ধর্ম এবং পারমাণবিক আকার যত তুমি বাম থেকে ডানে যাবা সেটা হচ্ছে কমবে, আর উপর থেকে নিচে গেলে বাড়বে। পারবে। জি। আচ্ছা তাহলে আজকে আমাদের এই পর্যন্তই রইলো। তোমরা কি মোটামুটি পড়াটা বুঝতে পারছো? জি। জি। আচ্ছা একটু বলি যে অনেকদিন রেকর্ডিংটা কি হবে?